আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি আমি। আপনারা কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? সবাই একটু জানান আমাদের কমেন্টে কেমন শোনা যাচ্ছে, আমার কথাটা কেমন শোনা যাচ্ছে, সবাই একটু কমেন্টে জানান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। 20টা এমসিকিউ প্রশ্ন সমাধান করব, কিন্তু এই 20টা এমসিকিউ প্রশ্ন সমাধানের পর ইনশাল্লাহ আমরা মিনিমাম 200টা এমসিকিউ সুন্দরভাবে একদম নির্দ্বিধায় পারবো। অর্থাৎ 20টা এমসিকিউ সলভ করার পরে আমরা 200টা এমসিকিউ সলভ করতে পারবো নিজে থেকে, কোনো প্রকার সন্দেহ ছাড়া। সবাই একটু কমেন্টে জানান আমরা শুনতে পাচ্ছি কিনা। সলভ করতে পারবো নিজে থেকে, কোনো প্রকার সন্দেহ ছাড়া। শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করেন যে শোনা যাচ্ছে কিনা ভালোভাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং অনেক শুক্রিয়া যে আমরা আবার খুব দ্রুত একটা লাইভ ক্লাসে আসতে পেরেছি। ইংরেজি ক্লাস যেটা সাইদুস স্যার এই পেজে নেন, অর্থাৎ এই গ্রুপটাতে নেন, আপনারা সবাই জানেন। স্যার কিন্তু খুব কষ্ট করে খুব সুন্দরভাবে কন্টেন্টগুলো আপনাদের জন্য গুছান। তো আজকে আমাদের সাথে আপনাদের সাথে কিছু বাংলার ক্লাস নিয়ে আপনাদেরকে জ্ঞান অর্জনের জন্য, আপনাদের কিছু সুন্দর কিছু টপিক উপহার দেওয়ার জন্য বাংলার ক্লাস নিয়ে আমাদের সাথে আজকে জাহিন স্যার আছেন। জাহিন স্যার খুবই দুর্দান্ত টেকনিক দিয়ে খুবই ইজি ওয়েতে বাংলাটাকে কিভাবে আপনারা আত্মস্থ করতে পারবেন একই প্ল্যাটফর্মের মধ্যেই আপনাদেরকে সেটা সম্পর্কে স্যার একটু জানাবেন। তো আপনারা একটু সবাই একটু কষ্ট করে জানান যে আপনারা সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এবং আমাদের এই ক্লাসটা কি ক্লিয়ারলি সবাই সবাই দেখতে পাচ্ছেন কিনা, এবং আমাদের সাউন্ড কি ক্লিয়ার কিনা, এটা অবশ্যই একটু জানাতে হবে। হ্যাঁ, জানালেই আমাদের স্যার এখনই ক্লাসের দিকে ঢুকে যাবেন। ঠিক আছে? রেজাল করিম আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি রেজাল করিম স্যার। তাহলে যারা যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে জানাবেন যে আজকের লাইভ ক্লাসটা ক্লিয়ার কিনা বা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আজকের ক্লাসটাতে কিন্তু আপনি পরীক্ষাতে বারবার আসা বাংলার কিছু সমস্যাগুলো সমাধান করতে পারবেন। স্যার এখনই চলে যাবেন ক্লাসের। ওকে, আমাদের এক বোন নিশাদ সুলতানা মিম বলেছেন ক্লিয়ার। ওকে, রেজাল করিম স্যার বলেছেন জি স্যার শুনতে পাচ্ছি, মাশাআল্লাহ। তাহলে জাহিন স্যার আজকে আমাদের সাথে খুবই সুন্দরভাবে কিছু ক্লাস আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিবেন। ঠিক আছে? আমিও কিন্তু সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। তো আজকে আপনারা সবাই আশা করি জাহিন স্যারের এই ক্লাসটাকে খুব এনজয় করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে, যেহেতু আজকে 8টা বাজে, হঠাৎ করে প্রতিদিন স্যার 9টা বাজে ক্লাস নেন, আজকে 8টা বাজে আপনাদের সামনে ক্লাস নিয়ে আসাটা, তাহলে আজকে আস্তে আস্তে সবাই যুক্ত হবেন। এর মধ্যেই আপনারা যারা যুক্ত হচ্ছেন খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং স্যারের ক্লাসটা আজকে এনজয় করতে থাকেন। তাহলে স্যার আপনি শুরু করেন আস্তে আস্তে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসে থাকি, খাতা কলম নিয়ে বসি। আমাদের প্রশ্ন সমাধানে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, নত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? প্রায় সকল পরীক্ষাতেই বানান নিয়ে প্রশ্ন আসে, প্রায় সকল পরীক্ষাতে আসবেই। এটা কমন একটা প্রশ্ন যে বানান থাকবেই সেখানে। আচ্ছা, তো সেই জায়গায় নত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ, যারা যারা পারি আমরা দ্রুত উত্তর করে ফেলি। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন। আমরা উচ্চারণ অনেকেই ভুল বলি, উচ্চারণ করি কি পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, কিন্তু হবে কি হো শেষে হবে। অর্থাৎ আমরা যদি উচ্চারণের কথা বলি তাহলে পূর্বাহ্ন উচ্চারণটা হবে পূর্বাহ্ন। পূর্বাহ্ন উচ্চারণটা সঠিক নয়, পূর্বাহ্নটাই সঠিক, মধ্যাহ্নটাই সঠিক, অপরাহ্নটাই সঠিক, সায়াহ্নটাই সঠিক। সায়াহ্ন বলা যাবে না। আচ্ছা, আমরা উচ্চারণ না যাই, আমরা এখন বানানটা দেখি। বানান 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 কোনটা সঠিক হবে, নত্যবিধান অনুসারে কোন বানানটি সঠিক? আচ্ছা, আমাদের প্রথমে জানতে হচ্ছে যে নত্যবিধানটা কি। নত্যবিধানটা কি?
প্রথমে লক্ষ্য রাখতে হবে যে তৎসম শব্দের বানানে, কোন বানান? তৎসম শব্দের শব্দ বানানের মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়ম। মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। সঠিক ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে কি, শব্দটা অবশ্যই তৎসম হতে হবে। শব্দটা অবশ্যই তৎসম হতে হবে। যদি তৎসম হয়, সেই তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়মকে আমরা নত্যবিধান বলবো। তাহলে এই যে নত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ, এটা আমরা দেখব কিভাবে। নত্যবিধান অনুসারে কোন বানানটা শুদ্ধ এটা আমরা শিখে নেব, আর কখনো ইনশাল্লাহ ভুল হবে না। আমাদের একটা তত্ত্ব আছে, যেটা হচ্ছে আকর্ষণ তত্ত্ব বলবো আমরা। কি তত্ত্ব বলবো? আকর্ষণ তত্ত্ব বলবো। আকর্ষণ তত্ত্ব। তাহলে আকর্ষণ করেটা কি? আকর্ষণ করে মূলত চুম্বক আর লোহা। আকর্ষণ করে কি? চুম্বক আর লোহা। তো চুম্বক যদি আমরা আঁকাই, খুব ভালোভাবে এটা বুঝে নেই ইনশাল্লাহ। এইটা বুঝলে আমরা মিনিমাম 100 প্রশ্ন সমাধান করতে পারবো। চুম্বকে থাকবে রি, র, মূর্ধন্য স। লোহার মধ্যে থাকবে কি? স্বরে অ থেকে ও অবধি, ক থেকে ও, প থেকে ম, মূর্ধন্য স, অন্তস্থ ব, হ, অনুস্বার মূর্ধন্য ন। এই জায়গায় আমরা দেখলাম এই যে এই চিত্রটা দিলাম, এটা হচ্ছে একটা চুম্বক। আর এই যে স্বরে অ থেকে ও পর্যন্ত, ক থেকে উ পর্যন্ত, প থেকে ম পর্যন্ত, মূর্ধন্য স, অন্তস্থ ব, হ, অনুস্বার, এই সকল বর্ণ এক একটা লোহা। আর এখানে দিলাম কি? মূর্ধন্য ন। তো আকর্ষণের ক্ষেত্রে আমরা দেখব এই রি এর পরিবর্তে আমরা রিকার দিতে পারি, রয়ের পরিবর্তে রেফ দিতে পারি, আবার রয়ের পরিবর্তে র ফলাও দিতে পারি। মূর্ধন্য স্বর পরিবর্তে আমরা দিতে পারি কি? ক্ষিয়। মানে বানানের মধ্যে এইগুলো থাকতে পারে, কেননা ক হসন্ত যোগ মূর্ধন্য স মিলেই কিন্তু কি হয়ে যায়? ক্ষিয়টা হয়। যুক্তে খ না, এটা কি? ক্ষিয়। এটা হচ্ছে মূর্ধন্য স, এটা হচ্ছে মূর্ধন্য ন, মধ্যাহ্ন না। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি কি? মধ্যাহ্ন। মধ্যাহ্ন আমরা যেটা বলি আর কি, প্রাইমারি লেভেল থেকে যেভাবে শিখে আসছি, কিন্তু না, বলতে হবে কি? মূর্ধন্য ন, মূর্ধন্য ন, দন্ত ন, মূর্ধন্য স, মূর্ধন্য স। আচ্ছা, আমরা একটু দেখি যে এই যে চুম্বক, এই চুম্বকটা কি করতে পারে? সরাসরি মূর্ধন্যকে আকর্ষণ করতে পারে, মূর্ধন্য নকে আকর্ষণ করতে পারে। এই চুম্বকটা সরাসরি মূর্ধন্য নকে আকর্ষণ করতে পারে। অর্থাৎ রি, র, মূর্ধন্য স্বর পরে আমরা মূর্ধন্য দিতে পারি। আবার চুম্বক কি করবে? স্বরে অ থেকে ও, ক থেকে উ, প থেকে ম, মূর্ধন্য স থেকে অন্তস্থ ব, হ, অনুস্বার, এর সঙ্গে যুক্ত হয়েও মূর্ধন্য নকে আকর্ষণ করতে পারে। আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে বুঝতে পারবো। যদি বলি যে এই যে আকর্ষণ কথাটা বললাম, যে আকর্ষণ কথাটা বললাম, তাহলে দিলাম আ কোর শন। এখন এই জায়গায় মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে এটা তো জানি না, আমরা একটু নির্ণয় করি। তাহলে আমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে শব্দের মধ্যে চুম্বক আছে কিনা। শব্দের মধ্যে চুম্বক আছে কিনা এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে চুম্বক আছে, সেটা কি? রেফও আছে, আবার মূর্ধন্য স আছে, দুইটাই আছে।
যেহেতু চুম্বক আমাদের রেফ এবং মূর্ধন্য স দুইটি আছে, তাহলে সরাসরি কাকে আকর্ষণ করবে? মূর্ধন্য নকে আকর্ষণ করবে। তাহলে দিলাম কি? মূর্ধন্য ন। আবার যদি বলি উত্তরায়ণ, উত্তরায়ণ, এই যে উত্তরায় বললাম, দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে জানি না। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের শব্দের মাঝে কোনো প্রকার চুম্বক আছে কিনা। চুম্বক দেখি আছে কিনা। রস্যউ, তয়, ত, র, আকার, অন্তস্থ। তাহলে আমাদের চুম্বক আছে, সেটা কি? র। সেটা কি? র। র হচ্ছে আমাদের চুম্বক। তাহলে চুম্বক থাকার পরে এরপরে কি আছে? আ আছে। স্বরে আকার, আমাদের আকার কে এর মধ্যে আছে না? স্বরে থেকে ও এর মধ্যে স্বরে আ আছে। তাহলে আমরা লোহা পেয়েছি। চুম্বক লোহা মিলে মূর্ধন্যকে আকর্ষণ করে। আবার দেখি এরপরে আবার কি? অন্তস্থ অ আছে। আমাদের কি এখানে অন্তস্থ অ আছে না? অন্তস্থ অটাও আছে। তাহলে আমরা একটা চুম্বক পেলাম র, এরপরে একটা লোহা পেলাম আ, এরপরে আরেকটা লোহা পেলাম অন্তস্থ অ। যে কয়টা লোহা থাকুক না কেন, পরপর একাধিক লোহা থাকুক, কোনো সমস্যা নেই, চুম্বকটা আকর্ষণ করবে। কেননা এই যে চুম্বক আমরা বড় করে দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখানে কি হবে? মূর্ধন্য ন হবে। মূর্ধন্য হলো। তাহলে একটা চুম্বক, বাকিগুলো লোহা, এরপরে কি হলো? মূর্ধন্য ন হলো। আচ্ছা, আমরা যদি আরো উদাহরণ দেখি, যদি বলি উৎক্ষেপণ, বললাম উৎক্ষেপণ। এখন উৎক্ষেপণ বানানে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে? উৎক্ষেপণ বানানে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, এটা আমরা একটু শিখে নেই। আমাকে প্রথমে কি লক্ষ্য রাখতে হবে? আগে দেখতে হবে চুম্বক আছে কিনা। আমাদের চুম্বক আছে কোনটা? ক্ষীয়। এই যে ক্ষীয়টা চুম্বক। এখন ক্ষীয়র সাথে একার আছে। আমরা জানি একার, কোন একার আকার যেটা কোনো কারই হোক, যে কোনো কার হোক, শব্দের শুরুতে থাকুক, পরে থাকুক, নিচে থাকুক, অথবা উভয় পাশে থাকুক, উচ্চারণ হয় কখন? উচ্চারণ হয় পরে। কখন হয়? পরে হয়। যে কোনো কার উচ্চারণটা পরে হয়। তাহলে আমরা ক্ষীয়টা বললাম যে ক্ষীয় আমাদের চুম্বক। চুম্বক আমরা পেয়েছি। এরপরে একারটা, একার আমাদের লোহার মধ্যে আছে না? অ থেকে ও এর মধ্যে একারটা আছে। তাহলে আমরা লোহা পেয়েছি। এরপরে প, এই যে প, তাহলে আমরা আর একটা লোহা পেয়েছি। তাহলে একটা চুম্বক, বাকি দুইটা লোহা। এরপরে কি হবে ভাইয়া? এরপরে মূর্ধন্য ন হবে। কি হবে? মূর্ধন্য হবে। তাহলে এখানে দিলাম মূর্ধন্য ন। আশা করি বুঝতে পেরেছি। আর বাকিটুকু আমরা অপশনের মধ্যে খুঁজে নেই। আচ্ছা, এখন দেখি এই যে মধ্যাহ্ন যে বললাম, মধ্যাহ্ন, এটা একটু লক্ষ্য রাখতে হবে। যদি হ এর নিচে থাকে তাহলে হ যোগ মূর্ধন্য ন। যদি হ এর কাঁধে থাকে তাহলে হ যোগ দন্তন্য ন। যদি হ এর নিচে থাকে তাহলে হ যোগ মূর্ধন্য ন। আর যদি হ এর কাঁধে থাকে তাহলে হ যোগ দন্তন্য ন। তাহলে এটা মনে রাখবো কিভাবে? যেহেতু মূর্ধন্যটা লম্বা অনেক, এর জন্য মূর্ধন্যর কাঁধে হ উঠেছে। যেহেতু মূর্ধন্য নটা অনেক লম্বা, এর জন্য মূর্ধন্য এর কাঁধেই কি উঠছে? হ উঠেছে। আর দন্তন্য যেহেতু বেটে, এর জন্য হয়ের কাঁধে দন্তন্য ওঠে। হয়ের কাঁধে দন্তন্য ওঠে, কারণ দন্তন্যটা বেটে। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা যেহেতু চুম্বক তত্ত্ব পড়েছি, এই যে মধ্যাহ্ন, মধ্যাহ্ন শব্দের মধ্যে কোনো প্রকার চুম্বক আছে? আমরা একটু কমেন্টে জানাই কোনো প্রকার চুম্বক আছে কিনা। মধ্যাহ্ন বানানে কোনো প্রকার চুম্বক আছে কিনা একটু কমেন্টে জানাই ভাইয়া। রিয়াজুল করিম স্যার সঠিক উত্তর দিয়েছেন। রিয়াজুল করিম স্যার। মিম, নিশাত সুলতানা মিম। আচ্ছা, আমরা পরে সঠিক উত্তর কোনটা হবে সেটা দেখছি। আগে বলি যে মূর্ধন্য শব্দের মধ্যে আমাদের কোনো প্রকার চুম্বক নাই, অর্থাৎ রি, র, মূর্ধন্য স অথবা রিকা, রেফ, রফলা, ক্ষীয়, একটা চুম্বক নাই। যেখানে চুম্বক নাই সেখানে আকর্ষণ হওয়ার সম্ভাবনাও নাই।
যেখানে চুম্বক নাই সেখানে আকর্ষণ হওয়ার সম্ভাবনাও নাই, তাহলে আমাদের এখানে চুম্বক নাই, এখানে আকর্ষণ হবে না, অর্থাৎ মূর্ধন্য হবে না। আর আমরা জানি নিচে থাকলে সেটা মূর্ধন্য না হবে, এখানে মূর্ধন্য না হবে, তাহলে এটা হবে না। সঠিক উত্তর এটা না, ভুল। আচ্ছা, আবার দেখলাম যে অপরাহ্ন, অপরাহ্ন বানানের ক্ষেত্রে আমাদের চুম্বক একটা আছে, সেটা হচ্ছে র। র এর পরে আকার আছে একটা লোহা, এরপরে হ আছে আর একটা লোহা, এরপরে কি দিয়েছি আমরা, কাঁধে দিয়েছি। আমরা বলছি কাঁধে থাকলে কি হবে, দন্তন্য হবে। কি হবে, দন্তন্য। যেহেতু কাঁধে আছে তার মানে এখানে দন্তন্য হলো। তাহলে আমরা জানি চুম্বক আকর্ষণ করে, তাহলে চুম্বক আকর্ষণ করবে কাকে, মূর্ধন্য নকে, কিন্তু হলো কি দন্তন্য। তাহলে এটাও কি ভুল উত্তর হবে, কি মূর্ধন্য না হবে। আবার বললাম সায়াহ্ন, সায়াহ্নর মধ্যে দেখতে হবে যে আমাদের কোনো প্রকার চুম্বক আছে কিনা, দেখি তো। রি র মূর্ধন্য ষ আছে, নাই। রি র মূর্ধন্য ষ নাই, এর জন্য এখানে কোনো প্রকার মূর্ধন্য না হবে না। তাহলে নিচে থাকলে কি হয়, মূর্ধন্য না হয়, মূর্ধন্য না হয়েছে, কিন্তু হওয়া দরকার কি ছিল, দন্তন্য না। তাহলে এটাও ভুল। সঠিক উত্তর কোনটা, পূর্বাহ্ন। এই যে আমাদের রেফ, অর্থাৎ রেফটা কি চুম্বক, এরপরে ব একটা লোহা, আকার লোহা, এই যে ব, এখানেও ব দিয়েছি লোহা, আবার প ফ ব এখানে লোহা আছে, আবার আকার আমাদের এই জায়গাতেই আছে, আবার হ আমাদের নিচে আছে। আমি বলছি যে একটা চুম্বকের পর যে কয়টা ইচ্ছা লোহা থাকুক তারপরে মূর্ধন্য না হবে। তাহলে মূর্ধন্য কোথায় বসে, নিচে বসে। তাহলে সঠিক উত্তর পূর্বাহ্ন। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা পরেরটা নিজে থেকে উত্তর করব। এই যে নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে, সবাই একটু কমেন্টে উত্তর জানাই, সবাই একটু কমেন্টে উত্তর জানাই। নিচের কোন শব্দে মূর্ধন্য নত্যবিধি অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? নিক্কণ, উত্তরায়ণ, লবণ, কল্যাণ। নিক্কণ, উত্তরায়ণ, লবণ, কল্যাণ। নিয়ম অনুসারে হয়েছে কোনটা, নিয়ম অনুসারে হয়েছে। সালমান স্যার, রেদওয়ান স্যার, মাইমুনা খাতুন, আরেকবার বোঝালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আবার একটু দেখিয়ে দেই, আবার দেখি। এই যে বললাম যে আমাদের আগে শব্দের মাঝে দেখতে হবে যে চুম্বক আছে কিনা, রি র মূর্ধন্য ষ, চুম্বক আছে কিনা। যদি চুম্বক থাকে তখন আমরা মূর্ধন্য ন অথবা দন্তন্যর চিন্তা করব, মূর্ধন্য ন এবং দন্তন্যর চিন্তা করব। যদি চুম্বক আমাদের শব্দের মধ্যে না থাকে, চুম্বক আমাদের শব্দের মধ্যে না থাকে, তখন মূর্ধন্যর কোনো চিন্তাই করব না আমরা। অর্থাৎ আমাদের এই যে মূর্ধাহ্ন যে বানানটা বললাম, মূর্ধাহ্ন যে বানানটা বললাম, এর মধ্যে আমাদের কোনো চুম্বক নাই, অর্থাৎ রি র মূর্ধন্য ষটা নাই, এখানে কি হয়েছে, দন্তন্য হবে এখানে। আবার এই যে সায়াহ্ন কথাটা বললাম, সায়াহ্নর মধ্যে আমাদের কোনো প্রকার চুম্বক নাই, তার মানে এখানে মূর্ধন্য হওয়ার কোনো সম্ভাবনাও নাই। যে জায়গায় আমাদের চুম্বক থাকবে, অর্থাৎ রি র মূর্ধন্য স, রিকা রেফ রফলাক্ষীয় থাকবে, সেই শব্দের মধ্যে আমরা যদি নয়ের ব্যবহার করি তাহলে তখন চিন্তা করবে এখানে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে। আচ্ছা, যদি এই চুম্বকের পরে স্বরে অ থেকে ও পর্যন্ত যে কয়টা বর্ণ আছে, ক থেকে উ পর্যন্ত যে কয়টা বর্ণ আছে, প থেকে ম পর্যন্ত যে কয়টা বর্ণ আছে, এরপরে মূর্ধন্য স, অন্তস্থ অ, ব, হ, অনুস্বর, এই বর্ণগুলো থাকে, তারপরে মূর্ধন্য ন হবে। অর্থাৎ এই চুম্বক সরাসরি মূর্ধন্যকে আকর্ষণ করতে পারে, আবার চুম্বক লোহার সাহায্যেও মূর্ধন্যকে আকর্ষণ করতে পারে। এখন বুঝতে পেরেছি। এখন উদাহরণের মধ্যে দেখিয়েছি এটা। আমরা পরের প্রশ্ন সমাধানে যাই। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? জুবাইদা সেলিনা, জি স্যার, আমরা
আচ্ছা, আমরা পরের প্রশ্ন সমাধানে যাই। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে? দ্রুত উত্তর করেন সবাই, দ্রুত উত্তর করেন। কাউসার হোসাইন স্যার বলেছেন কোনটা উত্তর হবে? নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে, কোনটা হবে উত্তর? আখি, আখি, মানিক হায়দার, ঠিক আছে। রেদওয়ান স্যার বলছেন আলহামদুলিল্লাহ সবাই উত্তর করছেন। আরো দ্রুত উত্তর করতে হবে, যেহেতু যদি বুঝতে পারেন অবশ্যই উত্তর করতে পারবেন খুবই দ্রুত। আচ্ছা, আমরা একটু সমাধানে যাই। যারা যারা বুঝতে পারছেন না হয়তো উত্তর করছেন না, যারা যারা বুঝতে পারছেন দ্রুত উত্তর করেন। হ্যাঁ, কারিমা আক্তার, রেদওয়ান হাসান, মাহমুদ মোহান, মাইমুনা খাতুন। মাইমুনা খাতুন কি এখন বুঝতে পেরেছেন? সালমা হক। আচ্ছা, এখন আমরা যদি এটার উত্তরে যাই, কেন নিক্কণ হলো না, কেন নিক্কণ হবে না, বা কেন নিক্কণ, এটা আমরা একটু দেখি। আমরা একটা সচরাচর যেই স্বভাবতে বলা হয়, স্বভাবতই যেই সকল শব্দে মূর্ধন্য নয়ের ব্যবহার হয় সেটা হচ্ছে একটা কবিতার মাধ্যমে আমাদের 9, 10 বাংলা বোর্ড বইতে আছে, বিভিন্ন যে কোনো গাইড ব্যবহার করে না সেই বইতে আছে। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ বন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিতমণি, স্থানগুণ, পুণ্যবিনী, ফণীয়নু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, বাণী, গৌণকোণ, ভানুফন, শান, চিক্কন, নিকন্তন, কফনি, গুণ, কফনি। যাই হোক, এই কবিতাটা আছে, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পুণ্যবান। তো এই কবিতার মধ্যেই এই নিক্কণ শব্দটা আছে, তবে এই নিক্কণ শব্দটা ভুল দেওয়া থাকে। নিক্কণ শব্দটার ক্ষেত্রে ভাইয়া একটু লক্ষ্য করুন সবাই, এই কয়ে ক দেওয়া থাকে, এটা ভুল। কর নিচে ব ফলা হবে, কয়ে ক হবে না। কর নিচে ব ফলা হবে, কয়ে ক হবে না। আমরা স্বভাবতই যে কবিতা আছে চাণক্য, মাণিক্য, গণ, এই কবিতাটা একদম ঠুটস্থ করে ফেলো। ম্যাক্সিমাম জায়গায় এই কবিতা থেকে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম জায়গায় এই কবিতা থেকে প্রশ্ন আসে। আমরা এই কবিতা খুব সুন্দরভাবে মুখস্থ করবো ইনশাআল্লাহ। এরপরে ওই কবিতার মধ্যেই পাবেন কি লবণ শব্দটা, কল্যাণ শব্দটা। তাহলে এই তিনটা শব্দ আছে, স্বভাবতই মূর্ধন্য ব্যবহার হয়েছে, স্বভাবতই মূর্ধন্য ব্যবহার হয়েছে। কিন্তু উত্তরায়ণ শব্দের মধ্যে স্বভাবতই মূর্ধন্য ব্যবহার হয়নি। কেন? এই যে আমরা একটু আগে নিয়ম পড়লাম, একটা টেকনিক পড়লাম। কি টেকনিক পড়লাম? যে আমাদের চুম্বক আছে কিনা, শব্দের মধ্যে চুম্বক আছে, সে চুম্বকটা কি? র। চুম্বকটা কি? র। এখন এই চুম্বকের পরে আকার আছে, আকারটা কি ভাইয়া? আকারটা হচ্ছে লোহা। অন্তস্থ অটা কি? লোহা। তাহলে একটা চুম্বক পরপর দুইটা লোহা, তাহলে কি মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে? মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে? অবশ্যই কি হবে? মূর্ধন্য হবে। তাহলে সঠিক উত্তর খ। সঠিক উত্তর খ। লাকি বানু উত্তর সঠিক নয়, এ হবে না, খ উত্তর হবে। খ উত্তর হবে। FN চৌধুরী, কাউসার হোসাইন সঠিক উত্তর দিয়েছেন। উত্তর হবে উত্তরায়ণ, উত্তর হবে উত্তরায়ণ। ঠিক আছে, এখন আমরা আরো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে চলে যাই। প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? নিচের কোন বাক্যটি প্রয়োগগতভাবে শুদ্ধ? আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, আগে প্রশ্নের সমাধান দেই, পরেরটা কিন্তু আবার আপনাদেরই উত্তর করতে হবে। পরে যেটা আছে সেটা আপনাদেরই উত্তর করতে হবে। আমরা একটা প্র্যাকটিস করব, পরেরটা আপনাদের থেকে উত্তর নিব। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? তাহলে আমি প্রথম যদি অপশনটা বলি, আমি কারো সাথেও নেই, সতরেতেও নেই, এই বাক্যটা কেন অশুদ্ধ হলো? কারণ এটা একটা প্রবাদ। এই সাথে বলতে
সাথে থাকা বোঝাচ্ছে, সাথ বোঝাচ্ছে না, অর্থাৎ সংখ্যাবাচক শব্দ না। কি শব্দ না? সংখ্যাবাচক শব্দ সাথ বোঝাচ্ছে না। এই সাথ বলতে বোঝাচ্ছে সাথে, সাথে বোঝাচ্ছে। তাহলে আমি কারো সাথেও নেই, 17তেও নেই, এই 17টা হবে না, হবে পাশে, নট পাশে, হবে পাঁচে। পাঁচে কি হবে? পাঁচে। বাক্যটা এভাবে তৈরি, বোবাদটা এভাবে তৈরি, পাশে না হবে কি? পাঁচে। তাহলে আমি কারো সাথেও নেই, পাঁচেও নেই, অর্থাৎ কারো সঙ্গেও নেই আমি, কারো পক্ষেও নেই আমি, আবার কারো সাথেও নেই আমি, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে যদি বলি দ্বিতীয় বাক্যটা কেন অশুদ্ধ হলো? আপনি সপরিবারে আমন্ত্রিত। আপনি সপরিবারে আমন্ত্রিত। এখন এই জায়গায় যদি দেখি আমরা, এই যে সপরিবার বাক্যটা, সপরিবার বাক্যটা শুদ্ধ। বাক্যটা কি? শুদ্ধ। এখন অশুদ্ধ কিভাবে দেখবো আমরা? আপনার কাছে মনে হচ্ছে যে বাক্যটা শুদ্ধ দেখছি, আপনি সপরিবারে আমন্ত্রিত, বাক্যটা শুদ্ধ দেখছি, কিন্তু একটু লক্ষ্য করুন যে এই যে দন্তস্বয় ব ফলা দিয়েছি, এই স বলতে নিজকে বোঝাচ্ছে, নিজ। এই স বলতে স্বয়ং, নিজ, খোদ, আপনি। স্বয়ং, নিজ, খোদ, আপনি, নিজেকে বোঝাচ্ছে। কিন্তু এই স বলতে বোঝাচ্ছে সহ। সহ কি বোঝাচ্ছে? সহ। তাহলে আমার পরিবার সহ আমাকে আমন্ত্রিত করেছে, নিজ পরিবার না। পরিবার তো সবারই নিজেরই থাকে, অন্য কারো পরিবারে নিতে যাবে না, সবার নিজেরই থাকে। তাহলে পরিবার সহ আমন্ত্রণ জানানো হচ্ছে, নিজ পরিবারে না। তাহলে হবে কি? শুধুমাত্র দন্ত স। যদি শুধুমাত্র দন্ত স হতো তাহলে এই বাক্যটা সঠিক হতো। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম কারোর সাথেও নেই, পাশেও নেই হলে বাক্যটা সঠিক হতো। আবার আপনি সপরিবারে শুধুমাত্র দন্ত স দিলে বাক্যটা সঠিক হতো। এরপরে সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, এখানে আমাদের বাগধারার ভুল প্রয়োগ হয়েছে। এটা বলা হয় যে প্রয়োগ অপপ্রয়োগ, অর্থাৎ বাক্য শুদ্ধি। এখানে কি কি ভুল থাকতে পারে আমরা একটু লক্ষ্য করি। প্রথমে ভুল থাকতে পারে কি? প্রথমে ভুল থাকতে পারে বানান। কি ভুল থাকতে পারে? বানানের ভুল থাকতে পারে। পুরুষ স্ত্রীবাচক শব্দের ভুল থাকতে পারে। পুরুষ স্ত্রীবাচক শব্দের ভুল থাকতে পারে। আবার বাগধারার ভুল থাকতে পারে। এরপরে থাকতে পারে উপমার ভুল প্রয়োগ, মানে যে উদাহরণটা দিচ্ছি সেই উদাহরণের ভুল প্রয়োগ। উপমার ভুল, বাগধারার ভুল, পুরুষ স্ত্রীবাচক শব্দের ভুল, বানানের ভুল, এরপরে শব্দ চয়নে ভুল, ইত্যাদি আরো অনেক ভুল থাকতে পারে। যখন আমরা পূর্ণাঙ্গভাবে এই ক্লাসগুলো করব তখন আরো বিস্তারিত আলোচনা করব। এখন এখানে দেখি সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। এই যে ভূতের মজুরি, এটা একটা বাগধারা। আসলে ভূতের মজুরি বলতে কোনো কথা নেই, হবে এখানে ভূতের বেগার। ভূতের বেগার খেটে মরলাম, এটা গ্রামগঞ্জের একটা শব্দ। বেগার বলতে খাদ্যের বিনিময়ে যে কষ্টটা করা হয়, সারাদিন পরিশ্রম করার পরে দুপুরে অথবা বিকেলে যে খাবারটা দেওয়া হয়, একটানা খাটুনি, একটানা খাটুনি। অনেকে বিনা পারিশ্রমিকে, মানে সারাদিন বাসায় থাকে তার জন্য যে কষ্টটা করে সেটাকেই বেগার বলে। তাহলে ভূতের মজুরি হবে না, হবে কি? ভূতের বেগার। যদি ভূতের বেগার থাকতো তাহলে বাক্যটা শুদ্ধ হতো, কিন্তু হয়েছে দিয়েছে কি? ভূতের মজুরি। বাগধারা কোনো প্রকার ভাবে পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে যে বললাম তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, এই বাক্যটা শুদ্ধ। কিন্তু এই যে গত কয়েকদিন আগে যে বিসিএস এর রিটেন পরীক্ষা হয়ে গেল বাংলা,
এখানেও ওই প্রশ্নতেও এরকম একটা বাক্য আসছে, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। বাক্যটা শুদ্ধ রূপ করতে হবে। তাহলে শুদ্ধ রূপ কি হবে? তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। অশ্রু জল এটা কখনোই একসাথে হয় না। অশ্রু মানেও পানি, জল মানেও পানি। তাহলে সেটা কি হয়ে যাবে? বাহুল্য দোষ। তাহলে আর একটা ভুল হতে পারে, সেটা হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ বলতে বোঝাচ্ছে কি, একই জাতীয় শব্দ পরপর কয়েকবার ব্যবহার করা। একই জাতীয় শব্দ পরপর কয়েকবার ব্যবহার করা গেলে সেটা হচ্ছে বাহুল্য দোষ। এবারে থাকতে পারে গুরুচণ্ডালী দোষ থাকতে পারে। গুরুচণ্ডালী হচ্ছে সাধু চলিত ভাষার সংমিশ্রণ। হয় সকল বাক্যের সকল শব্দ সাধু ভাষায় করতে হবে, আর নয় বাক্যের সকল শব্দ চলিত ভাষায় করতে হবে। আচ্ছা, এখন আমি যদি বলি এখানে সকল আলেমগণ উপস্থিত আছেন, আমার ক্লাসে সকল শিক্ষার্থীরা উপস্থিত আছে। সকলও বললাম, শিক্ষার্থীরাও বললাম। আবার বলছি কথাটা, সকলও বললাম, শিক্ষার্থীরাও বললাম। বাক্যটা ভুল হবে কি, সকল শিক্ষার্থী অথবা শিক্ষার্থীরা উপস্থিত আছে। সকল শিক্ষার্থী উপস্থিত আছে অথবা শিক্ষার্থীরা উপস্থিত আছে। এটা হচ্ছে বাহুল্য দোষত। যাই হোক, তাহলে আমরা প্রথম বাক্যটা ভুল দেখলাম, সাথেও নেই পাশেও নেই। আপনি সপরিবারের জায়গায় দন্তস্ব হবে, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। উত্তরটা সঠিক। তাহলে সঠিক উত্তর কি? গ নাম্বার, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম হবে কি? ভূতের বেগার খেটে মরলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, অশ্রু মানেই জল। আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টে জানাই, বোঝা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন সমাধান করি। কোন বাক্যটি শুদ্ধ? আপনারা সবাই উত্তর করবেন। কোন বাক্যটি শুদ্ধ? সবাই উত্তর করবেন। মেয়েটি বেশ বুদ্ধিমান। সকল আলেমগণ এখানে উপস্থিত আছেন, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এই কমন পড়ে গেল। দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। সবাই উত্তর করবেন। মাইমুনা খাতুন, ইয়েস। সবাই একটু উত্তর করবেন। 4-এর কত নাম্বার সঠিক উত্তর হবে? কোন বাক্যটি শুদ্ধ? অশুদ্ধ বলেনি কিন্তু এখন। কোন বাক্যটি শুদ্ধ? মেয়েটি বেশ বুদ্ধিমান, সকল আলেমগণ এখানে উপস্থিত আছেন, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। সবাই উত্তর করুন, দ্রুত দ্রুত উত্তর করুন সবাই। দীপক রয়, তামান্না হাসান, মহান, শান্ত, জান্নাতুল ফেরদাউস, মানিক, জয়া আক্তার, মাইমুনা খাতুন, দারিদ্র লাকি, বানু, জান্নাতুল ফেরদাউস, দীপমণি। দ্রুত উত্তর করুন সবাই যে কোন বাক্যটি শুদ্ধ? মেয়েটি বেশ বুদ্ধিমান, সকল আলেমগণ এখানে উপস্থিত আছেন, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। আচ্ছা, এখন তাহলে আমরা সমাধানে যাই। ক নাম্বার উত্তর হবে কি হবে না সেটা দেখি। মেয়েটি বেশ বুদ্ধিমান, এই যে আমরা একটু আগে বললাম যে পুরুষ স্ত্রীবাচক শব্দের ভুল থাকতে পারে। তাহলে এখানে বলেছে মেয়েটি, যেহেতু মেয়েটি বলছে তাহলে বুদ্ধিমান হবে নাকি বুদ্ধিমতী হবে? অবশ্যই বুদ্ধিমতী হবে। কি হবে? বুদ্ধিমতী হবে। তাহলে বুদ্ধিমতী হলে বাক্যটা শুদ্ধ হতো। এখন মেয়ে বলছে কিন্তু স্ত্রীবাচক শব্দ ব্যবহার, পুরুষবাচক শব্দ ব্যবহার করেছে, হবে কি? মেয়ে যেহেতু বলছে তাহলে অবশ্যই স্ত্রীবাচক শব্দ ব্যবহার করতে হবে। তাহলে বুদ্ধিমানের জায়গায় যদি বুদ্ধিমতী হতো তাহলে ক নাম্বারটা সঠিক উত্তর হতো। এবারে বলছে সকল আলেমগণ এখানে উপস্থিত আছেন, মাত্র যে উদাহরণটা দিয়েছি। যাই হোক, এখন সকলও বলেছি আবার আলেমগণও বলেছি,
তাহলে এখানে কি হয়েছে? বাহুল্য দোষ হয়েছে। এরকম বাক্য আপনারা প্র্যাকটিসে গেলে অনেক 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 পরিমাণে পাবেন, ইনশাল্লাহ সবগুলো সঠিক উত্তর দিতে পারবেন। সকলে বললাম, আবার আলেমগণ বললাম, তাহলে এটা হবে না, বলতে হবে কি সকল আলেম উপস্থিত ছিলেন অথবা আলেমগণ এখানে উপস্থিত ছিলেন, যে কোনো একটা বললেই হবে। তাহলে এটা সঠিক হলো না, খ নম্বরটাও। ক নম্বরও বাদ, খ নম্বরও বাদ। এরপরে চলে গেলাম গ নম্বরে, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। একটু আগে সেটা সমাধান করলাম, অশ্রু এবং জল একসঙ্গে দিয়েছি, অশ্রু এবং জল একসঙ্গে দিয়েছি, তাহলে এটা ভুল হবে। হয় অশ্রু দিতে হবে, আর জল কথাটা আসলে চোখের সাথে যায় না, খারাপ শোনা যায়। তার দু চোখ জলে ভেসে গেল, এটা কেমন যেন আমাদের কাছে একটু অড লাগে। তাহলে হবে কি? তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, সঠিক হতো। তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, সঠিক হতো। কিন্তু এখন অশ্রু জলে বলেছে, এর জন্য বাক্যটা সঠিক নয়। এরপরে ঘ নম্বরের ক্ষেত্রে আমাদের ঘ নম্বরটা অনেক সময় ভুল দেওয়া থাকে, যেমন দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। এখন এই দারিদ্র্যের ক্ষেত্রে ভাইয়া একটু দেখি, যদি দারিদ্র্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে অনেক জায়গায় আছে কি দারিদ্রতা দেওয়া থাকে। কি দেওয়া থাকে? দারিদ্রতা, দারিদ্রতা দেওয়া থাকে কি? দারিদ্রতা। এই দারিদ্রতা বানানটা সঠিক নয়, হয় দরিদ্রতা হবে, হয় দরিদ্রতা হবে, আর না হয় দারিদ্র হবে। হয় দরিদ্রতা হবে আর না হয় দারিদ্র হবে, কখনোই দারিদ্রতা হবে না। আমাদের এই বাক্যটা অনেক জায়গায় এরকম ভুল দেওয়া আছে, দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, কিন্তু হবে কি দারিদ্র অথবা দরিদ্রতা, দারিদ্র অথবা দরিদ্রতা, দারিদ্র অথবা দরিদ্রতা। আশা করি সবাই বুঝতে পেরেছি, আশা করি চারটা অপশনই সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। ইনশাল্লাহ আমরা যদি 20টা প্রশ্ন এভাবে সমাধান করি, তাহলে আমাদের মিনিমাম 200টা প্রশ্ন সমাধান করতে পারবো। 200টা প্রশ্ন নিজে থেকে হয়ে যাবে। আচ্ছা, এই যে কথাটা, যে বাংলা ব্যঞ্জন বর্ণে অন্তঃস্থ ধ্বনি কতটি? সবাই একটু উত্তরে জানান তো ভাইয়া, দ্রুত দ্রুত উত্তর করেন সবাই। কাউসার হোসেন, দীপুমণি, ধন্যবাদ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণে, বাংলা ব্যঞ্জন বর্ণের অন্তঃস্থ ধ্বনি কতটি? একটু উত্তর করে জানান সবাই। একটি, দুইটি, তিনটি, চারটি? একটি, দুইটি, তিনটি, চারটি? বাংলা ব্যঞ্জন বর্ণে অন্তঃস্থ ধ্বনি কতটি? এখানে আরেকটু একটু বড় আলোচনা আছে, সবাই একটু মনোযোগ দেই। অন্তঃস্থ ধ্বনির কথা বলেছি। আচ্ছা, প্রথমে আমরা ধ্বনির কথা বলি। ধ্বনি, ধ্বনি থেকে আসে বর্ণ, বর্ণ থেকে হয়ে যায় অক্ষর, তারপরে হয় শব্দ, এরপরে হয় বাক্য। আমরা বিভিন্ন সময় শুনি না যে আমার বেসিক দুর্বল তার জন্য হচ্ছে না, তার বেসিক দুর্বল তার জন্য পরীক্ষা ভালো করতে পারছে না। ভাই বেসিক কি? ভাই বেসিক জিনিসটা কি? আপনি যেটা যেটা জানবেন সেটা যদি খুব সুন্দরভাবে জানেন সেটাই বেসিক। এখন আপনি যদি মূল প্রশ্নের উত্তরটাই না জানেন, বা মূল প্রশ্নটা কিভাবে আসবে সেটাই না জানেন, তাহলে তো প্রশ্নের উত্তর করতে পারবে না, এটা স্বাভাবিক। তো বাংলার ক্ষেত্রে এটার নিচে আর নামা যায় না। বাংলার ক্ষেত্রে এটার নিচে আর নামা সম্ভব না, আমি আর নিচে নামতে পারবো না। সর্বনিম্ন হচ্ছে এটার অবস্থান। কি কি বললাম? যে ধ্বনি, সবাই একটু মনোযোগ দেই, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ধ্বনি, এই যে ধ্বনিটা কি? এই যে ধ্বনি কথাটা বললাম, এই ধ্বনিটা কি? এই ধ্বনি হচ্ছে
আমাদের বাক প্রত্যঙ্গের মাধ্যমে যে উচ্চারিত রূপ হয়, উচ্চারণ করি, যে আওয়াজ করি, ইংরেজি যেটা বলে সাউন্ড করি, সেটা হচ্ছে ধ্বনি। যেটা সাউন্ড করি আমরা সেটাই কি? ধ্বনি। এই যে কথা বলছি, এটা ধ্বনি, এটা ধ্বনি। আচ্ছা, যেমন আমি যদি বলি ক, এই কটা হচ্ছে একটা ধ্বনি। কটা কি? একটা ধ্বনি। হাসান আহমেদ মহান, উত্তরটা ভুল করেছেন আপনি। আচ্ছা, আমরা একটু বুঝি। ধ্বনিটা হচ্ছে শুধুমাত্র উচ্চারিত রূপ। আর বর্ণটা কি? বর্ণটা হচ্ছে এই উচ্চারণের লিখিত রূপ। উচ্চারণের লিখিত রূপ। উচ্চারণের লিখিত রূপ। বর্ণ কি? উচ্চারণের লিখিত রূপ। যেমন আমি উচ্চারণ করলাম ক, কি করলাম? ক। এই কটা হচ্ছে ধ্বনি, আর এই কটা যখন লিখলাম তখন হয়ে গেল বর্ণ। কটা যখন লিখলাম তখন হয়ে গেল বর্ণ। তাহলে কটা যখন বললাম তখন থাকলো ধ্বনি, কটা যখন লিখলাম তখন হলো বর্ণ। ভাইয়া, তাহলে অক্ষরটা কি? অক্ষরটা কি হবে? এই অক্ষর আসলে শুদ্ধ উচ্চারণ না, আমরা যেটা সচরাচর বলে থাকি অক্ষর, কিন্তু অক্ষর হবে না, এটা শুদ্ধ উচ্চারণ হবে অক্ষর। কি হবে? অক্ষর হবে উচ্চারণটা। তাহলে অক্ষরটা কি? কে কে জানেন? অক্ষর, অক্ষর সম্পর্কে কে কে জানেন? একটু বলেন তো দেখি, অক্ষর কি? বিভিন্ন পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে যে অক্ষর, এই শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে, এই এই শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে, এরকম অনেক অনেক, একদম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত 44তম বিসিএস আসছে, 43তম বিসিএস আসছে, সকল পরীক্ষাতেই মোটামুটি অক্ষর সম্পর্কে আসে। ধ্বনি নির্দেশক চিহ্নকে অক্ষর বলে। আচ্ছা, তাহলে বর্ণ কাকে বলে? আনোয়ারুল ইসলাম, ধ্বনি নির্দেশক চিহ্নকে যদি অক্ষর বলে তাহলে বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে, ধ্বনি নির্দেশক চিহ্নকে তো আমি বর্ণ বললাম, তাহলে আমি বলছি যে এখানে অক্ষরটা কি। আচ্ছা, একটু বোঝাই। অক্ষরটা হচ্ছে আমরা এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করি সেটাই অক্ষর। সব একটু লিখে রাখেন, খাতায় লিখবেন, এই তথ্যগুলো খাতায় লিখবেন। দেখেন, আমরা বললাম এক প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় সেটাই অক্ষর। এক প্রয়াসে যতটুকু উচ্চারিত হয়, যতটুকু উচ্চারিত হয়, উচ্চারিত হয়, এক প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় সেটাই অক্ষর। এখন এক প্রয়াসে যতটুকু উচ্চারিত, এটা সাধারণভাবে আমরা পারি না বা বুঝবো না। যেমন আমরা এখানে যদি বলি সার টি, চার একবার উচ্চারণ করলাম, এ একটা প্রয়াস, টি এ একটা প্রয়াস। অনেকে অনেক বইতে দেখবেন লেখা আছে কি এক শ্বাসে বা এক নিঃশ্বাসে যতটুকু বলা যায় সেটাই হচ্ছে অক্ষর। আমি তো এক নিঃশ্বাসে এক লাইনও বলতে পারি, এক নিঃশ্বাসে দুই লাইনও বলতে পারি। এক নিঃশ্বাসে বললাম বাংলা ব্যঞ্জন বর্ণ অন্তস্থ ধ্বনি কতটি, একটি, দুইটি, তিনটে, চারটি, সব বলে ফেললাম। তাহলে কি এটা একটা মাত্র অক্ষর? না, এক প্রয়াসে যতটুকু উচ্চারণ হয়, অর্থাৎ আপনি একটা শব্দকে বারবার ভেঙে ভেঙে যখন উচ্চারণ করবেন সেটা হচ্ছে প্রয়াস বলা হয়। ওটা আমরা শিখবো না, আমরা শিখবো শর্ট টেকনিকে কিভাবে পার হওয়া যায়, ফুলসিরাত পার করা যায়, আব্বা আম্মুকে একটু খুশি করা যায়, একটা জব অ্যারেঞ্জ করে আব্বা আম্মুকে বলতে যেন পারি আম্মু আমি আজকে একটা জব পেয়েছি, আম্মু এটা পেয়েছি, এটা পেয়েছি, আম্মু এখানে আমার সার্কুলারে আমি ভাইবা পর্যন্ত গিয়েছি, রিটেনে টিকেছি, এমসিকিউ প্রিলিতে টিকেছি, এই কথাটা যেন বলতে পারি। আমার এই পুলসিরাতটা পার হতে হবে। তাহলে পুলসিরাত পার হতে হলে কি করতে হবে? আচ্ছা, পুলসিরাত পার হতে হলে আমাকে এই যে এক প্রয়াস এতটুকু জানার দরকার নেই ভাই, আসবে না। এক অক্ষর কাকে বলে এটা আসবে না, বলবে এই শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে। তাহলে অক্ষর নির্ণয়ের সঠিক টেকনিক হচ্ছে একটা শব্দকে, আমরা যেমন মেসেজ করি না, আমরা মেসেজ করলে কি করি? বাংলিশ করি, ম্যাক্সিমাম সময় বাংলিশ মেসেজ করি, যে আমি তোমাকে ভালো আর না বলি পাই বলি, আমি তোমাকে ভালো পাই, যাই হোক
এখন এই যে আমি বললাম আমি তোমাকে ভালো আর না বলি, এখন এই জায়গায় দেখি আমরা প্রথমত একটা বাংলা শব্দকে বাংলিশ করলাম, বাংলিশ করে ওই বাংলিশ করার পরে যে কয়টা ভাওয়েল পাবো ওই কয়টা অক্ষর হবে। আবার কথাটা মনোযোগ দিয়ে শোনো, আবার বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন আপনারা সবাই। একটা শব্দকে বাংলিশ করলাম, বাংলিশ করার পরে যে কয়টা ভাওয়েল পাবো ওই শব্দের মধ্যে, যে কয়টা ভাওয়েল পাবো ওই শব্দের মধ্যে সেই কয়টা অক্ষর হবে, সেই কয়টা অক্ষর হবে। আমরা একটু প্র্যাকটিসে যাই। একটা শব্দকে বাংলিশ করার পরে যে কয়টা ভয়েল পাবো সেই কয়টা অক্ষর হবে। একটু মনোযোগ দেন সবাই, একটু মনোযোগ দেন। বললাম যে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী। এটা একটু কঠিন হয়ে গেল প্রথমে, এটা আমরা পরে প্র্যাকটিসে যাচ্ছি, প্র্যাকটিসে করলে ভালো হবে। আমরা আগে সহজটা দিই, এটা আমরা পরে করছি। বললাম যে কাউসার, এভাবে লিখলাম যে কাউসার। এখন এই বানানের মধ্যে কয়টা ভয়েল আছে? দুইটা ভয়েল আছে, এ এ দুইটা ভয়েল আছে, তার মানে অক্ষর কয়টা? দুইটা। আপনার নাম হচ্ছে দীপুমণি, কে যেন আছেন? দীপুমণি। আচ্ছা, এখন এই যে দীপু বানানের মধ্যে দেখেন, দীপু বানানের মধ্যে আই ইউ দুইটা ভয়েল আছে, তার মানে অক্ষর হবে দুইটা। মণি বানানের মধ্যে ও আই দুইটা ভয়েল আছে, তার মানে অক্ষর হবে দুইটা। আচ্ছা, এরপরে যদি বলি যে আকাশ, আকাশ, এই যে আকাশ কথাটা বললাম, এখন এখানে মোট কয়টা ভয়েল আছে? দুইটা, এ এ দুইটা ভয়েল আছে, তার মানে অক্ষর হবে দুইটা। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলছি, একটা বাংলা শব্দকে বাংলিশ করার পরে যে কয়টা ভয়েল থাকবে সে কয়টা অক্ষর হবে। এটা বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ আমরা পারবো। আর যারা যারা বোঝেননি তারা অবশ্যই কমেন্টে জানান। আচ্ছা, মাহমুদ, মাহমুদ, নাম হচ্ছে মাহমুদ, আমি দিচ্ছি আপনার নাম দিচ্ছি, আপনার নাম হচ্ছে মাহমুদ, মাহমুদ। এখন এই জায়গায় মোট কয়টা অক্ষর আছে দেখবো, কয়টা ভয়েল আছে আগে? এ এ ইউ। একই রূপ ভয়েল বারবার ব্যবহার হোক, কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে হবে কয়টা ভয়েল আছে মোট। তাহলে এখানে আছে একটা, দুইটা, তিনটা, তাহলে অক্ষর কয়টা হবে? তিনটা। মাথায় রাখতে হবে, যদি শব্দের শুরুতে দুইটা ভাওয়েল থাকে তাহলে দুইটা অক্ষর ধরতে হবে, কিন্তু শব্দের মাঝে যদি পরপর দুইটা ভয়েল থাকে তাহলে সেই জায়গায় একটা ধরতে হবে। যেমন আমি যদি বলি যে এইখানে, বললাম এইখানে তোর দাদির কবর, বলা হলো এইখানে তোর দাদির কবর। এইখানে ই আই, তাহলে শুরুতে যেহেতু আছে পরপর দুইটা ভয়েল, তার দুইটা অক্ষর ধরতে হবে, ই একটা, আই একটা, এ একটা, আবার ই একটা। তাহলে এইখানে এই শব্দের মধ্যে মোট চারটা ভয়েল আছে, তার মানে চারটা অক্ষর আছে, চারটা ভয়েল আছে, তার মানে চারটা অক্ষর আছে। তাহলে স্যার আপনারা একটু কষ্ট করে আমাকে কয়েকটা সলভ করে দেখাবেন, আমি আপনাদের দেব, ইংলিশও লিখে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা বলবেন যে এখানে মোট কয়টা ভয়েল আছে আর কয়টা অক্ষর আছে। কয়টা ভয়েল না, কয়টা অক্ষর আছে বলবেন। বললাম বৈষম্য বিরোধী, তাহলে লিখলাম, সবাই একটু লক্ষ্য করেন বোর্ডের দিকে, বৈষম্য
রোধি, আমি বাংলিশ লিখলাম। ও এটা আবার শর্ট ফর্মে লিখবেন না যে আমি তোমাকে, এই যে টি এম কে তোমাকে, এরকম শর্ট ফর্মে লেখা যাবে না, কিন্তু লিখতে হবে সম্পূর্ণ ফর্ম, তো মা কে, এভাবে লিখতে হবে। তাহলে এই যে বললাম বৈষম্য বিরোধী, এই জায়গায় মোট কয়টা অক্ষর আছে? যারা পারবেন অবশ্যই জানাবেন। লিখতে হবে সম্পূর্ণ ফর্ম, তো একটা বাংলা শব্দকে, হ্যাঁ হ্যাঁ, বৈষম্য বিরোধী, পাশে থাকলে দুইটা, একটা পাশা থাকলে দুইটা, থাকলে একটা হবে। হ্যাঁ, যদি শব্দের মাঝে পরপর দুইটা ভয়েল থাকে তাহলে একটা ধরতে হবে, কিন্তু শব্দের শুরুতে, আমি এইখানে বলেছিলাম কথাটা, শব্দের শুরুতে যদি পরপর দুইটা ভয়েল থাকে তাহলে সেই জায়গায় দুইটাই ধরতে হবে। পরে অক্ষরের মধ্যে আবার ভাগ আছে, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, সেটা আমরা যখন বিস্তারিত ক্লাসে যাব ইনশাল্লাহ পারবো। লাকি বানু চোখ দিয়ে দেখেন, লাকি বানু একটু চোখ দিয়ে দেখেন কয়টা ভয়েল আছে। বৈষম্য বিরোধী, আমি বলছি, বারবার বলছি যে একই সাথে যদি পরপর দুইটা ভয়েল থাকে তাহলে সেখানে একটা অক্ষর ধরতে হবে। আবার যদি শব্দের শুরুতে পরপর দুইটা ভয়েল থাকে তাহলে সেই জায়গায় দুইটা ভয়েল হবে। ভাই এখানে তো শব্দের শুরু বি দিয়ে, এখানে তো ভয়েল দুইটা নাই। সবে উত্তর করেন, একটু উত্তর করেন। হয়নি সাফা, উমাইয়া সাফা, হয়নি। শব্দের শুরুতে পরপর দুইটা ভয়েল থাকে তাহলে সেই জায়গায় দুইটা ভয়েল হবে। এখানে তো শব্দের শুরু বি দিয়ে। আচ্ছা দেখি আবার একটু, এই যে ও আই, সমস্যা হচ্ছে এই জায়গাতে। আমি বললাম যে শব্দের মাঝে থাকলে দুইটা ভয়েল পরপর থাকলে অবশ্যই সেই জায়গায় একটা ধরতে হবে। কয়টা ধরতে হবে? একটা ধরতে হবে। তাহলে আমি বললাম যে ও আই, বই, ও আই, তাহলে একটা ভয়েল এখানে ধরতে হবে, কি একটা ভয়েল, তাহলে এক, এখানে একটা পেলাম ভয়েল, ভয়েল দুইটা কিন্তু অক্ষর কয়টা? একটা। এরপরে ও, এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? তিনটা। আই এখানে কয়টা? চারটা। রো, ও এখানে হচ্ছে পাঁচটা। আই এখানে হচ্ছে ছয়টা। মোট এখানে অক্ষর আছে মোট ছয়টা। আমরা আরেকটা প্র্যাকটিসে চলে যাই, আরেকটা বলি, লাস্ট। আচ্ছা সবাই লেখেন, বিশ্ববিদ্যালয়। এটা আপনারা নিজেরা বাংলিশ করবেন এবং নিজেরাই উত্তর করবেন, নাকি কঠিন হয়ে গেল? আমি পরে দেই। আচ্ছা, বিশ্ব বিদ্যালয়, লই না, লয়। বিশ্ববিদ্যালয়। আনোয়ারুল ইসলাম, কাউসার, মানিক হায়দার, বিল্লাল হোসেন, সবাই দ্রুত উত্তর করেন। বিশ্ববিদ্যালয় এখানে মোট কয়টি অক্ষর আছে? কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে মোট কয়টি অক্ষর আছে? চারটি, পাঁচটি? সুলাইমান হোসাইন, হয়নি। আচ্ছা একটু দেখি এদিকে, এই যে বিশ্ববিদ্যালয়ের আই, আইটা কি? আই হচ্ছে একটা ভাওয়েল, তাহলে এখানে এক ধরি, ও দুই ধরি, আবার আই তিন ধরি, আবার এ। বিশ্ববিদ্যা এখানে হচ্ছে চার, আর এখানে ও হচ্ছে পাঁচ।
মোট এই শব্দের মধ্যে 5টি অক্ষর আছে। ও স্পেশাল ভয়েল না, ও সেমি ভয়েল। ওয়াই 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 কে ধরা যাবে না, পাঁচটা ভয়েল 5টায়। আচ্ছা, স্পেশাল নট সেমি ভয়েল। যাই হোক, এটা ইংলিশ স্যাররা ভালো জানবে, যারা ইংরেজি পড়ান স্যাররা ভালো জানবেন। আচ্ছা, তাহলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট কয়টা পেলাম? 5টা। তো এইরকম অনেক অনেক প্রশ্ন এসে থাকে ভাইজান, আপনারা একটু ভালো করে এই জিনিসটা লক্ষ্য করবেন। আবার বলছি, একটা শব্দকে যখন বাংলিশ করবেন, বাংলিশ করার পরে যে কয়টা ভয়েল থাকবে সেই কয়টা অক্ষর পাবেন। আচ্ছা, আমরা অক্ষর শিখলাম আমরা। এখন আমরা শিখব যে শব্দ কাকে বলে। বাজারের প্রতিটা বইতে দেখবেন যে শব্দ আছে একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকে শব্দ বলে। প্রতিটা বইতে এরকম সংজ্ঞা পাবেন যে একাধিক অক্ষর বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে শব্দ। কিন্তু স্যার এটা ভুল। ছোটবেলা থেকে এটাই পড়ে আসছেন, ছোটবেলা থেকে প্রাইমারি লেভেল থেকে অথবা প্লাস্টিকের বই থেকে, কিন্ডারগার্টেন থেকে ঠিক এটাই পড়ে আসছেন। একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো মনের ভাব বা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে শব্দ। কিন্তু ভাইজান এটা ভুল, স্যার এটা ভুল। কিভাবে ভুল আমি বলি। এটার মূল সংজ্ঞাটা কি হবে? এটার মূল সংজ্ঞা হবে এক বা একাধিক, বলতে হবে কি, এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা শব্দ। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, সরাসরি হলে হয়তো বা প্রশ্ন করতেন। আচ্ছা, সেই সেমি ভয়েল নিয়ে এখনো পড়ে আছেন, থাক, ওটা থাক। আমরা একটু কথা বলি ভাইজান। দেখেন, তাহলে আমরা কি ভুল শিখে আসছি সারাটা জীবন ভুল শিখে আসছি। এখন আমার টিচারদের তো দোষ নেই, তখন আবার তাদের স্যাররা ঠিক সেভাবে শেখাতো। এখন আজকে যদি আমি আপনাকে ভুল শেখাই তাহলে এই দায়ভারটা আমার উপর আসবে, আল্লাহ না করুক। দেখেন, এই যে একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে শব্দ। এটা শিখে আসছি। কিন্তু হবে কি, এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা শব্দ। এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা শব্দ। এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা শব্দ। আজকে শিখলেন, আর কখনো ভুল করবেন না। এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, একটা বর্ণ দিয়ে কিভাবে একটা শব্দ হয় একটু বলেন তো। একটা বর্ণ দিয়ে, আপনি বললেন এক বা একাধিক বর্ণ, তার মানে একটা বর্ণ এখানে আছে, একটা বর্ণ দিয়ে কিভাবে একাধিক একটা শব্দ হয়ে যায় একটু বোঝাই। আমরা মাঝে মাঝে গ্রামের ভাষায় বলি না, একটু গ্রামের ভাষায় বলে থাকি যে আমি কইছি তুই ক। গ্রামের ভাষায় বলি আমি কইছি তুই ক। তার মানে কি, এই জায়গায় শুধু কি বললাম, আমি এখানে বললাম শুধুমাত্র ক, আমি কইছি তুই ক। বা পড়া যখন টিচার জিজ্ঞাসা করতো তখন বলতাম আমি কইছি তুই কয় এখন। বা বলতাম স্যার আমি কইছি ও তো কয় নাই, এরকম কথা বলতাম। যাই হোক, তো এই আমি কইছি তুই ক, এই ক মানেটা কি বলতাম তখন? এই ক মানে বলতাম হচ্ছে বলা। কি বলতাম আমরা? বলা। কিন্তু ক তো আর বইয়ের ভাষা না, এটা আমাদের আঞ্চলিক ভাষা। এখানে কটা কোনো শব্দ হবে না। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই একটা বর্ণ দিয়ে কিভাবে একটা শব্দ হয়। আমরা বলি না যে খতে চরে যে খেচর, আমরা বলি খতে চরে যে খেচর। এই খ হচ্ছে একটা শব্দ। কিভাবে? এই খ শব্দের সমর্থক শব্দ হচ্ছে আকাশ, অর্থাৎ আকাশের সমর্থক শব্দ খ। আকাশের সমর্থক শব্দ খ, তার মানে এই খটা কি একটা শব্দ। আবার মাঝে মাঝে বলি এই তোমরা কালকে 6 জন ক্লাসে চলে এসো, বলি কালকে 6 জন ক্লাসে চলে এসো। এই ছটাও একটা শব্দ। কিভাবে? এই ছ দ্বারা 6 প্রকাশ করা হলো, এই ছ দ্বারা 6 প্রকাশ করা হলো। আবার আপনাদের যদি কোনো ছোট ভাই বোনকে জিজ্ঞেস করেন, এই তুই তো সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবি, তো এই ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা আছে তোর?
তো ওই ছোট বোন ছোট ভাই কি উত্তর দেবে, ভাইয়া আমি লতে পড়ব। কিসে পড়বো? লতে পড়বো। এই ল মানেটা কি? আইন। তার মানে এই লটাও কি একটা শব্দ। খ মানে আকাশ, ছ মানে 6 জন, ল মানে আইন। আমি তো আপনার কথা শুনে থ হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি তো আপনার কথা শুনে থ হয়ে গেলাম। এই থ হওয়া মানে কি? কিং কর্তব্য বিমূঢ় হওয়া, হতবম্ব হওয়া। তো হতবম্ব হয়ে গেলাম, এই থ হয়ে গেলাম। এই থ হওয়াটা কি? হতবম্ব হওয়া। তাহলে এই থটাও একটা শব্দ। আশা করি বুঝতে পেরেছি যে একটা বর্ণ দিয়েও কিভাবে একটা শব্দ হতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার বাংলা বর্ণমালা কিভাবে একটি হয়? আচ্ছা 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 আচ্ছা, দেখাচ্ছি। বর্ণ হচ্ছে, আমরা একটু এইদিকে থাকি, তারপরে বলছি। আচ্ছা, থ বাংলা বর্ণমালা আসলে আমরা যখন রজনীগন্ধা, গোলাপ, বিয়ের জন্য যে মালাটা বানানো হয়, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, যেটা 3-4 রকমের ফুল দিয়ে একটা মালা বানাই একটা। তো ওটাকে কিন্তু একটা মালাই বলি, বলি না এতটুকু রজনীগন্ধার মালা, এতটুকু গোলাপ ফুলের মালা, এতটুকু গাঁদা ফুলের মালা। আমরা বলি একটা মালা, বরের জন্য অথবা কনের জন্য একটা মালা নিয়ে আসছি। আচ্ছা, তো ঠিক সেভাবেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটা মিলে হয়ে যাচ্ছে মালা। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটা মিলে একসাথে হয়ে যাচ্ছে মালা। মালা হচ্ছে একটা, কিন্তু যদি বলা হয় বর্ণ কয়টি? 50টি। যাই হোক, ওটা আমরা বৃহৎ আলোচনায় পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের শব্দটা বোঝা শেষ, শব্দটা বুঝতে পেরেছি। শব্দ কি সেটা বুঝতে পেরেছি। আর কখনো কি ভুল হবে আমাদের? এরপরে যদি বলি বাক্য, ভাই এটাও তো আমরা ভুল করি। বাক্য কাকে বলে? এটাও আমরা ভুল করি। ছোটবেলা থেকে ভুল শিখে আসছি, আমাদের দোষ নাই ভাই, আমরা ভুল শিখে আসছি, আপনারা ভুল শিখে আসছেন। এটা যারা শিখাচ্ছে তাদেরও দোষ নেই, তারাও ভুল শিখে আসছে। যাই হোক, এখন আমরা যেহেতু অনেক স্মার্ট, আপনারা অনেক স্মার্ট, এর জন্য আপনাদের তাগিদে আমাদের শিখতে হয়, তাই না? আচ্ছা, তাহলে বাক্য কাকে বলে যদি বলি, তাহলে ওই যে একই রকম ভাবে আমরা শিখে আসছি, একাধিক শব্দ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা বাক্য না। এটা ভুল, এটা শিখে আসছি ভুল। একাধিক শব্দ মিলিত হয়ে হবে না, প্রথমতই বলতে হবে একাধিক পদ বলতে হবে। আবার একাধিক বললে তো হবে না, শুধুমাত্র এখানে বলতে হবে কি এক বা একাধিক। যেমন আমি যদি পুরো সংজ্ঞাটা লিখি তাহলে বলতে হবে এক বা একাধিক পদ। অবশ্যই পদ উল্লেখ করতে হবে, কেননা বাক্যে ব্যবহৃত প্রতিটা অর্থবোধক শব্দ এক একটা পদ। মাঝে মাঝে একটু জোরে হয়ে যাচ্ছে, ইস্কো যখন বৃষ্টি চলে আসতেছে তখন একটু জোরে হয়ে যাচ্ছে, সবাই কেউ ভয় পাবেন না। যাই হোক, সবাই একটু কমেন্টে জানাবেন যে ক্লাসটা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু মাঝে মাঝে একটু ধমক দিয়ে উঠি বা একটু জোরে কথা বলে উঠি, সেটা মনের জোরে আর কি। আচ্ছা, এক বা একাধিক পদ, অবশ্যই বাক্যের সঙ্গে এটা থাকতে হবে, এক বা একাধিক পদ। যখন আপনি কোনো জুনিয়রকে শেখাতে যাবেন, ছোট ভাই বোন তো মাঝে মাঝে এসে জিজ্ঞেস করতেই পারে, স্বাভাবিক। তো আপনি যেটা ভুল শিখাচ্ছেন সেটা তো আর শেখাবেন না, আপনার নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে। তাহলে এক বা একাধিক পদ বলতে হবে, শব্দ বলা যাবে না। আবার একাধিকও শুধু বলা যাবে না। কেন? আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি খেয়ে আসছেন, আমি হ্যাঁ বা না উত্তর করলাম, আমি বললাম যে আপনি কি খেয়ে আসছেন, আপনি বললেন হ্যাঁ বা না, যে কোনো একটা উত্তর বললেন, তার মানে আপনি খেয়ে আসছেন। হ্যাঁ বললাম, হ্যাঁ আমি খেয়ে আসছি, যে আমি খেয়ে আসছি এই কথাটা কিন্তু বলার প্রয়োজন নাই। আবার না আমি খাইনি, এই পরের অংশটুকু কিন্তু বলার প্রয়োজন নাই। না দ্বারা আমার মনের ভাবটা সম্পূর্ণ রূপে প্রকাশ করেছি। তার জন্য এই নাটাও হাটাও একটা বাক্য, সেটা হচ্ছে প্রশ্নোত্তর বাক্য।
কি বাক্য? প্রশ্ন উত্তর বাক্য। প্রশ্ন উত্তর বাক্য। তাহলে বাক্য আর এখন একাধিক পদ মিলিত হবে না, একটা পদ দিয়েও বাক্য হবে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। তাহলে আমরা প্রথমে বললাম ধ্বনি। ধ্বনিটা কি? ধ্বনিটা হচ্ছে আমাদের মুখনিসৃত আওয়াজ। ধ্বনিটা হচ্ছে আমাদের মুখনিসৃত আওয়াজ। ধ্বনিটা হচ্ছে আমাদের মুখনিসৃত আওয়াজ। বর্ণটা হচ্ছে ধ্বনির লিখিত রূপ। যেমন বললাম ক ধ্বনি, ক যখন লিখলাম তখন হয়ে গেল বর্ণ। অক্ষর কি? আমরা টেকনিক ব্যবহার করেছি যে বাংলিশ করার পরে যে কয়টা ভয়েল থাকে সে কয়টা অক্ষর হবে। আবার শব্দ বলেছি, শব্দ কাকে বলে? এক বা একাধিক বর্ণ। একটা বর্ণ দিয়ে একটা শব্দ হতে পারে, একাধিক বর্ণ দিয়ে একটা শব্দ হতে পারে। বাক্য কাকে বলে? এক বা একাধিক পদ বলতে হবে। এক বা একাধিক পদ মিলিত হয়ে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় সেটা হচ্ছে বাক্য। এখন একটা পদ দিয়ে কিভাবে একটা বাক্য হলো? এই যে হ্যাঁ বা না, না আমি খাইনি, হ্যাঁ আমি খেয়েছি। এই আমি খাইনি আমি খেয়েছি এটা বলা দরকার নাই, হ্যাঁ বা না বললে উত্তরটা হয়ে যাচ্ছে, মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। তাহলে এটাই কি? বাক্য। সেটা কি বাক্য? প্রশ্ন উত্তর বাক্য। বুঝতে পেরেছি? এখন যে কথার কারণে আমরা এত দূর পর্যন্ত গেলাম, যার কারণে আমরা এত দূর পর্যন্ত গেলাম, সেখানে একটু চলে যাই। বাংলা ব্যঞ্জন বর্ণে অন্তস্থ ধ্বনি কতটি? বাংলা ব্যঞ্জন বর্ণে অন্তস্থ ধ্বনি একটি, দুইটি, তিনটি, চারটি। এই একটা কথা থেকে, এই ধ্বনি কথাটা থেকে এত দূর পর্যন্ত গিয়েছি আমি শুনে এই ধ্বনিটা বোঝানোর জন্য, শুধু এই ধ্বনিটা বোঝানোর জন্য। তাহলে ভাইয়া আমরা একটু লক্ষ্য করি যে ধ্বনি তাহলে লিখিত রূপ থাকবে না। এখন অন্তস্থ আগে দেখতে হবে কি আমাদের অন্তস্থ বর্ণ কোনগুলো? অন্তস্থ জ, র, ল, ব। এটা হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ। সবাই একটু মনোযোগ দেবেন এইখানে যে ধ্বনি সবগুলোই বর্ণ। ধ্বনি সবগুলোই বর্ণ, সকল বর্ণ ধ্বনি নয়। সকল বর্ণ ধ্বনি নয়। তার মানে এখন বলতে পারি সকল ধ্বনি বর্ণ, সকল ধ্বনি বর্ণ। আরো সুন্দর শোনা যাবে, আরো সুন্দর শোনা যাবে। সকল ধ্বনি বর্ণ, সকল বর্ণ ধ্বনি নয়। সকল ধ্বনি বর্ণ, সকল বর্ণ ধ্বনি নয়। কিভাবে হলো? তাহলে আমরা অন্তস্থ বর্ণ কয়টা পেলাম? অন্তস্থ জ, র, ল, ব। কিন্তু আদৌ কি আমরা অন্তস্থ জয়ের উচ্চারণ করতে পারি? আমরা কি অন্তস্থ জ উচ্চারণ করি? না। আমরা অন্তস্থ জ কিভাবে উচ্চারণ করতে সেটা জানি না। আমরা অন্তস্থ জয়ের জায়গায় আমরা বর্গীয় জ উচ্চারণ করি। কি উচ্চারণ করি? বর্গীয় জ উচ্চারণ করি। তাহলে অন্তস্থ জটা বর্ণ, মানে লিখিত রূপ আছে, অন্তস্থ জটা বর্ণ, কিন্তু এটা তো ধ্বনি না, এটা ধ্বনি না। তাহলে অন্তস্থ ধ্বনির কথা বলছে। তাহলে অন্তস্থ জ যদি ধ্বনি না হয় তাহলে আমাদের ধ্বনি কয়টা থাকে? তিনটা, র, ল, ব। র, ল, ব। আরো বিশদ আলোচনা করতে হবে। যারা যারা চারটা উত্তর করেছেন কিন্তু হবে কি? তিনটি উত্তর হবে কি? তিনটি। একটিও না, দুইটি না, কোনোভাবে সম্ভব নয় দুইটা হওয়ার। তিনটি অথবা চারটির মধ্যে কনফিউশন। তো চারটা অনেকেই উত্তর করেছেন। ভুল কি? আমাদের বর্ণ হচ্ছে চারটা। আমি এখানে বলেছি অন্তস্থ ধ্বনি। অন্তস্থ বর্ণের কথা যদি বলতো তাহলে হতো চারটা, কিন্তু বলছে অন্তস্থ ধ্বনি। তাহলে অন্তস্থ জ এখানে বর্ণ হিসেবে আসছে, ধ্বনি হিসেবে না। ধ্বনি হিসেবে আমরা উচ্চারণে সবসময় লিখি হচ্ছে বর্গীয় জ। কি এটা? বর্গের জ না, এটা কিন্তু সেই বর্গের জ আমরা যেটা বলি বর্গের জ না, এটাকে বলতে হবে বর্গীয় জ। বর্গীয় জ।
আচ্ছা, এই বর্গীয় অন্তঃস্থ জটা উচ্চারণ করে কি বর্গীয় জ হিসেবে, তাহলে এটা ধ্বনি না, এটা বর্ণ। ঠিক একই রূপ ভাবে যদি বলি যে নাসিক্য বর্ণ কয়টি, নাসিক্য বর্ণ কয়টি, নাসিক্য বর্ণ এখন 9, 10 এর বাংলা ব্যাকরণ বইতে বলা হয়েছে নাসিক্য বর্ণ মোট 7টি। কি কি? ও, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম, অনুস্বর, চন্দ্রবিন্দু, এই দুইটা মিলে হয়েছে 7টি। এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ বর্তমান 9, 10 এর বাংলা ব্যাকরণে। কিন্তু আমরা যেটা পড়েছিলাম আমাদের সময়ে, অর্থাৎ 2019 সালের পূর্বে, এই 5টা পড়েছিলাম যে নাসিক্য বর্ণ মোট 5টি, কিন্তু এখন নাসিক্য বর্ণ কয়টা? 7টা, অনুস্বর এবং চন্দ্রবিন্দু সহ। তাহলে নাসিক্য বর্ণ 7টা। এই জায়গায় যদি প্রশ্ন এসে থাকে নাসিক্য ধ্বনি কয়টি, নাসিক্য ধ্বনি কয়টি, একটু উত্তর করবেন তো সবাই। নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য বর্ণ পারলাম আমরা 7টি, কিন্তু নাসিক্য ধ্বনি কয়টি? সবাই উত্তর করেন একটু। নাসিক্য ধ্বনি কতটি? নাসিক্য ধ্বনি কতটি? আচ্ছা, যদি দেখি যে নাসিক্য ধ্বনির কথা বলে, তাহলে এখানে আমরা কি কি উচ্চারণ করতে পারি না? আমরা ইয় কখনো উচ্চারণ করতে পারি না, আমরা মূর্ধন্য কখনো উচ্চারণ করতে পারি না, কিভাবে উচ্চারণ করতে হয় আমাদের জানাই নেই। আচ্ছা, এরপরে উটা, অনুস্বরটা আমরা উয়োর মতো উচ্চারণ করি, চন্দ্রবিন্দুটা আমরা উচ্চারণ করি না। যেমন আমরা যদি বলা তার, সম্মানের ক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু দিয়ে থাকি, কিন্তু তার তারই বলে থাকি, হয়তো বা একটু নাকের মধ্যে নিয়ে উচ্চারণ করি, কিন্তু আসলে চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ হয় না। তার মানে আমাদের এই যে ইয়, মূর্ধন্য ন, অনুস্বর, চন্দ্রবিন্দু, এটা হচ্ছে ধ্বনি, এটা হচ্ছে ধ্বনি না, এটা বর্ণ। লিখিত রূপ আছে এর জন্য বর্ণ, কিন্তু যেহেতু উচ্চারণ করতে পারি না, তার মানে এটা ধ্বনি না। তাহলে আমাদের নাসিক্য বর্ণ 7টা হলেও ধ্বনি কয়টা? 3টা। কি কি ধ্বনি? উ, দন্তন্য ন, ম, উ, দন্তন্য ন, ম, উ, দন্তন্য ন, ম। ওমর ফারুক সোহেল, সুমাইয়া সারোয়ার, নাকি সাইমুনা সারোয়ার? 4টা ভাইয়া, ভুল হয়েছে, 3টা হবে, 3টা হবে। সাইমুনা ভাইয়া ভুল হয়েছে, 3টা হবে। নীলপদ্ম 3টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা আসলে বুঝতে পেরেছি সম্ভবত যে আমাদের নাসিক্য বর্ণ, আমাদের বর্ণ কোনটা, ধ্বনি কয়টা, ধ্বনি কোনটা, এটা নিয়ে একটা বৃহৎ আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবাই উত্তর করবেন, আমি করব না এটার উত্তর। ট বর্গীয় ধ্বনি কতটি? ট বর্গীয় ধ্বনি কতটি? সবাই উত্তর করবেন, একজনও বাদ থাকবেন। আপনার ভুল হোক, ভুল হওয়ার জন্যই তো আসছেন। আপনি যদি পারতেন তাহলে কি ক্লাস করতেন? আপনি তো পারতেন, আপনি তো পারেন, আপনি ক্লাস করার দরকার নেই। আপনার ভুল হবে জন্যই আসছেন। আশা করি এটা ভুল হবে না। ট বর্গীয় ধ্বনি কতটি? ট বর্গীয় ধ্বনি কতটি? সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। ট বর্গীয় ধ্বনি কতটি? ট বর্গীয় ধ্বনি কতটি? উত্তর করবেন। আরিফুল ইসলাম, ফারজানা ববি, আরিফুল ইসলাম আকাশ। ট বর্গীয় ধ্বনি কতটি? আমরা জানি বর্গ মোট 5টা। বর্গ কয়টি? মোট 5টি। ক, চ, ট, ত, প। এমনকি প্রতিটা বর্গে বর্ণের সংখ্যা 5টি। বর্ণের সংখ্যা 5টি। প্রতিটা বর্গে বর্ণের সংখ্যা 5টি। প্রতিটা বর্গে বর্ণের সংখ্যা 5টি। প্রতিটা বর্গে বর্ণের সংখ্যা 5টি।
আমার প্রশ্ন হচ্ছে ট বর্গীয় ধ্বনি কতটি, অর্থাৎ ট বর্গের মধ্যে কয়টি ধ্বনি আছে, ট বর্গের মধ্যে কয়টি ধ্বনি আছে। সবে উত্তর করবেন দ্রুত। ট বর্গের মধ্যে কোন কোন বর্ণ আছে দেখি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। আচ্ছা, আর একটু জিনিস জানি আমরা, যেটা সারা জীবন ভুল করে আসছি। এই যে ডয়ের নিচে দিলাম ফোঁটা, ঢয়ের নিচে দিলাম ফোঁটা, এখন কথা হচ্ছে এই দুইটার উচ্চারণটা আমরা সারা জীবন ভুল বলে আসি, ভুল করে আসি, ভুল শিখে আসছি। আমরা কি বলি? ডয় শূন্য র, ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। কিন্তু হবেটা কি? কিন্তু হবে হচ্ছে, আমরা শূন্যর কথা আর বিন্দুর কথাটা একটু দেখি। এটা শূন্য, এর মাঝে ফাঁকা আছে, কিন্তু এই যে বিন্দুটা দিলাম এর মাঝে কোনো ফাঁকা নাই, বিন্দুর মাঝে কোনো ফাঁকা নাই। তো আমি তো ডয়ের নিচে বিন্দু দিয়েছি, কেন আমরা শূন্য উচ্চারণ করি? ঢয়ের নিচে বিন্দু দিয়েছি, কেন আমরা শূন্য উচ্চারণ করি? তাহলে এটার মূল উচ্চারণটা কি হবে? এটার মূল উচ্চারণ হবে ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র। শূন্য বলা যাবে না, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র। আবার র র কেউ বলতে পারেন, র র, এটার শুদ্ধ মানে পূর্ণাঙ্গ রূপ না। ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, শূন্য বলা যাবে না। আচ্ছা, আমরা উত্তরে চলে যাই। তাহলে এই যে আমরা বললাম যে ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, এই ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই পাঁচটা হচ্ছে আমাদের বর্ণ। প্রতিটা বর্গে বর্ণের সংখ্যা 5টা করে, কিন্তু এখানে ধ্বনি আছে কয়টা? এই 4টা। কেননা মূর্ধন্যটা ধ্বনি না, ওই যে নাসিক বর্ণ থেকে বাদ দিয়ে দিলাম। মূর্ধন্য একটা বর্ণ, ধ্বনি না। মূর্ধন্য একটা বর্ণ, ধ্বনি না। জাকিয়া সুলতানা সমাস 6টি, ট ঠ ড ঢ মূর্ধন্য বর্ণ 5টি, ধ্বনি 4টি। গুড। নিশি সুলতানা এস, হ্যাঁ ঠিক বলেছেন। ট ঠ ড ঢ মূর্ধন্য বর্ণ হচ্ছে 5টা, ধ্বনি 4টা। বর্ণ 5টা, ধ্বনি 4টা। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে সবার। আমরা পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি রুরো বা রুরি শব্দ? নিচের কোনটি রুরো বা রুরি শব্দ? নিচের কোনটি রুরো বা রুরি শব্দ? অর্থানুসারে এই শব্দগুলোকে ভাগ করা হয়ে থাকে। আমরা এখানে পাবো হচ্ছে বিভিন্ন ভাষার শব্দ, শব্দ ভাণ্ডার যে অধ্যায়টা আছে, এই শব্দ ভাণ্ডারে বিভিন্ন ভাষার শব্দ থেকে প্রশ্ন এসে থাকে বেশি, বিশেষ করে যেগুলো আমরা ব্যবহার করি। জানালা কোন ভাষার শব্দ, তারপরে চা, চিনি, চাকু, এগুলো কোন ভাষার শব্দ, দারোগা কোন ভাষার শব্দ, এইগুলো শব্দ বেশি এসে থাকে। যাই হোক, বিদেশি শব্দগুলো আমরা অর্থানুসারে যদি দেখি, তাহলে নিচের কোন শব্দটি রুরো বা রুরি শব্দ? বললাম গায়ক, পঙ্কজ, আদিত্য, হস্তি। গায়ক, পঙ্কজ, আদিত্য, হস্তি। গায়ক, পঙ্কজ, আদিত্য, হস্তি। সবাই একটু উত্তর করবেন তো, যে মোট নিচের কোনটি রুরো বা রুরি শব্দ? নিচের কোনটি রুরো বা রুরি শব্দ? সবাই উত্তর করেন একটু। নিচের কোনটি রুরো বা রুরি শব্দ? আচ্ছা, এখন আমরা এখানে অর্থানুসারে কয়টা প্রকার দেখি। একটা হচ্ছে যৌগিক। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হলে যৌগিক বাক্য। উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই না হলে সেটা হচ্ছে রুরো বা রুরি শব্দ। আর যদি সমাসসাধিত শব্দ হয় অথবা সমার্থক শব্দ হয়, সেই জায়গা হবে যোগ রুরো শব্দ। সমাসসাধিত শব্দ অথবা সমার্থক শব্দ হলে সেটা হবে যোগ রুরো শব্দ। আমরা সংক্ষিপ্ত হয়ে বুঝি। এই যে গায়ক কথাটা বললাম, কি বললাম? গায়ক। এখন গায়ক যে গান গায়, তাকে গায়ক আগেও বলা হতো, এখনো বলা হয়। তাকে গায়ক আগেও বলা হতো, এখনো গায়কই বলা হয় যে গান গায়।
তাহলে এটা হচ্ছে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, তাহলে হচ্ছে যৌগিক শব্দ। কি শব্দ? যৌগিক শব্দ। আবার পঙ্কজের কথা যদি বলি, পঙ্কে জন্মে যা, বা এটা হচ্ছে পদ্মফুলের সমার্থক শব্দ, তাহলে পঙ্কে জন্মে যা সমার্থক শব্দ বলতে পারেন, আবার হচ্ছে এক কথা প্রকাশ বলতে পারেন, আবার হচ্ছে সমাস সাধিত শব্দ বলতে পারেন। তাহলে এটা কি শব্দ হবে? যোগরূঢ় শব্দ হবে। এরপরে আদিত্য। আদিত্যটা কি? আদিত্য হচ্ছে আমরা সমর্থ শব্দ পড়ি না, সূর্যের সমর্থ শব্দ, অরুণ, আদিত্য, আফতাব, প্রভাকর, দিবাকর, দিনমণি, দীননাথ। এই যে সমর্থ শব্দ, যত সমর্থ শব্দ আছে সকল সমর্থ শব্দটা হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দের মধ্যে চলে যাবে। তাহলে আদিত্য সূর্যের সমর্থ শব্দ, তাহলে গায়ক হলো না, পঙ্কজ হলো না, আদিত্য হলো না, হস্তি। হস্তিটা কি? যার হাত আছে সেই হস্তি। তার মানে আপনিও হস্তি, আমিও হস্তি না। এখন আমাকে, যার হাত আছে সেই হস্তি, কিন্তু আমাকে বোঝাচ্ছে না, এখন আপনাকে বোঝাচ্ছে না, ওটা তৈরি হচ্ছিল। শব্দ যখন উৎপত্তি হয়েছিল তখন হস্তি বলতে যার হাত আছে তাকেই বোঝায়, কিন্তু এখন আমরা হস্তি বলতে বড় একটা প্রাণীকে বুঝি। তাহলে যেহেতু ভিন্ন অর্থ, অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না হলে আমরা বলেছি রূঢ় বা রূঢ়ি শব্দ, তাহলে হস্তি একটা রূঢ়ি শব্দ। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কি না আমরা সেটা পরের প্র্যাকটিসে গিয়ে দেখব। তাহলে আবার বলছি, যৌগিক শব্দ উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক, রূঢ় বা রূঢ়ি শব্দ উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক না। আর যোগরূঢ় শব্দের ক্ষেত্রে এক কথা প্রকাশ, সমাস নিষ্পন্ন শব্দ অথবা সমর্থক শব্দ হলে পরে সেটা যোগরূঢ় শব্দ হবে। পরের উদাহরণে চলে যাই। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? নিচের কোনটি যোগরূঢ় শব্দ? সবাই উত্তর করবেন। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? সবাই উত্তর করবেন। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? পাঠক, সন্দেশ, গবেষণা, জলধি। পাঠক, সন্দেশ, গবেষণা, জলধি। পাঠক, সন্দেশ, গবেষণা, জলধি। সবাই উত্তর করবেন। পারবেন ভাই, কনফিডেন্স রাখেন, ভুল করেন, ভুল করবেন, এর জন্যই আমি আছি, ইনশাল্লাহ সমাধান দেব। যতক্ষণ বুঝবেন না ততক্ষণ বোঝাবো, শুধু কমেন্টে জানাতে হবে ভাইয়া পারি নাই, ভাইয়া বুঝি নাই। আপনাদের জন্যই বসে আছি সারাদিন সারা রাত। বি, আচ্ছা, পাঠক, সন্দেশ, গবেষণা, জলধি। আবার বলছি কথাটা, যখন যৌগিক হবে তখন হচ্ছে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই হতে হবে। তাহলে এই যে পাঠক কথাটা বললাম, যে পাঠ করে সে পাঠক, আগেও সে পাঠক ছিল, এখনো সে পাঠক। যে পাঠ করে আগেও তাকে পাঠক বলা হতো, এখনো পাঠকই বলা হয়। যেমন আমি পাঠক, আপনি পাঠক। আচ্ছা, এরপরে সন্দেশ, গবেষণা, জলধি। এই সন্দেশটা কি? সন্দেশটা হচ্ছে, আগে সন্দেশটা ব্যবহার করা হয়েছে সংবাদ অর্থে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ ও ভারতের যুদ্ধ হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, এর জন্য পাকিস্তান আমেরিকাকে সন্দেশ পাঠালো, তাহলে কি মিষ্টান্ন পাঠালো? না, এখানে সংবাদ পাঠানোর কথা বলেছে। তো এই সন্দেশ আমরা এখন ব্যবহার করি মিষ্টান্ন হিসেবে, কিন্তু উৎপত্তিটা হয়েছিল কি হিসেবে? সংবাদ হিসেবে। তাহলে সন্দেশ শব্দ হচ্ছে সংবাদ। আচ্ছা, সংবাদ কিন্তু আমরা এখন ব্যবহার করি মিষ্টান্ন, তাহলে ভিন্ন অর্থ, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন। তাহলে এটা উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হলে তো রূঢ়ি বা রূঢ় শব্দ হবে। গবেষণা, গো যোগ এসোনা, গো যোগ এসোনা। তাহলে এই এসোনা বলতে কি? খোঁজা। আর গো বলতে গরু, গরু খোঁজা। আমরা কি কোনো বিষয়ে গরু খুঁজতে যাই? গবেষণা কি গরু খোঁজা বলি? না, আমরা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বিশদ জ্ঞান অর্জনকে গবেষণা বলে থাকি। তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না। তাহলে এটাও রূঢ়ি শব্দ, সন্দেশ রূঢ়ি শব্দ। প্রথমটা পেলাম পাঠক, এটা যৌগিক শব্দ। আর বাকি থাকে কি? যেটা আছে, তুমি জানো আর না জানো, আপনি জানেন আর না জানেন কোনো সমস্যা নেই, বাকিটা উত্তর করে দিয়ে আসবেন, বাকিটুকু দায়িত্ব আমার, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে অপশনগুলো যদি আমরা এভাবে বাদ দিয়ে দিয়ে পড়তে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না বাংলায়।
আচ্ছা, তাহলে উত্তর কি হবে? জলধি। জল ধারণ করে, যে সেটা মগ হতে পারে, গ্লাস হতে পারে, পুকুর হতে পারে, কিন্তু জলধি তো সাগরের সমর্থক শব্দ, এর জন্য উত্তর হচ্ছে এটা সমর্থক শব্দ হিসেবে আসবে, জল ধারণ করে যে, অথবা সমাস হিসেবে আসবে, যেভাবেই নেন। সমাস হিসেবে নিলেও জলধি উত্তর হবে, এক কথা প্রকাশ হিসেবে নিলেও জলধি উত্তর হবে, আবার সমর্থক শব্দ হিসেবে নিলেও জলধি উত্তর হবে। আমরা পরেরটায় চলে যাই। নিচের কোন সন্ধি বিচ্ছেদ সঠিক? নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? স্বল্প স্বাগত অন্বেষণ পশ্চধম। স্বল্প স্বাগত অন্বেষণ পশ্চধম। দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। আচ্ছা, এখন দেখেন এই যে স্বল্প, যদি দেখেন যে পূর্বপদ, আমরা জানি যে সন্ধিতে ধ্বনির মিলন, পূর্বধ্বনি এবং পরবর্তী ধ্বনি, দুইটা ধ্বনির মিলন হয়ে সন্ধি হয়। তো এখন এই জায়গায় এই যে স্বল্প কথাটা বললাম, এখানে ব ফলা আছে। আমরা একটু বিশ্লেষণ করে বলি, যদি একটু বিশ্লেষণ করে বলি যে দন্তস্বয় ব ফলা, এই বর সাথে কিন্তু স্বরে অ আছে, বর সাথে স্বরে অ আছে। এখন এই বয়ের ব হসন্তর পরিবর্তে যদি রস্য উকার দেই, তাহলে আমাদের সন্ধিটা হয়ে যাচ্ছে। কিন্তু কোনোভাবে কিন্তু অটা বাদ দেওয়া যাবে না, কোনোভাবে অটা বাদ দেওয়া যাবে না। যেমন আমরা যদি বলি এই যে দন্তস্ব, এই দন্তস্বের সাথে বয় হসন্তর পরিবর্তে আমরা রস্য উকার দিলাম, কিন্তু অটা তো বাদ দিতে পারবো না, তাহলে সুযোগ অল্প কি হয়ে যাবে? স্বল্প। তাহলে এখানে দন্ত শয়ে ব ফলা দিয়েছি, হবে না, বাক্যটা হবে না, সন্ধিটা হবে না। স্বাগত সযোগ আগত হবে না, তাহলে হবে কি? সুযোগ আগত। আবার অন্বেষণ, অনুযোগ এষণ, অন্বেষণ এখানে দিয়েছে কি? অন্য, তার মানে এখানে ব ফলার পরিবর্তে আমরা দেব রস্য উ। আবার ব ফলাটা কি? হসন্ত যুক্ত ব ফলাটা, কারণ বর সাথে স্বরে আছে, অটা বাদ দিতে পারবো না। পশ্চধম, পশু যোগ অধম, পশ্চধম। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? পশ্চধম। হ্যাঁ, পশু যোগ অধম, পশ্চধম সঠিক উত্তর ঘ। আচ্ছা, আমরা আরেকটা এই সন্ধির নিজে থেকে প্র্যাকটিস করুন, আমি এখানে কিচ্ছু বলবো না। আশা করি সন্ধিটা বুঝতে পেরেছেন। এখানে পশ্চধম কেন হলো আবার একটু দেখি। পশ্চধম কেন হলো? এই যে পশু, তাহলে আমাদের ব ফলার পরিবর্তে কি দেব আমরা সন্ধিতে? রস্য উকার। ঠিক এই চারটাই সবসময় এসে থাকে, স্বল্প স্বাগত অন্বেষণ, সুযোগ অল্প, সুযোগ অল্প, সুযোগ আগত, অনুযোগ এষণ, পশুযোগ অধম। এই চারটাই ঘুরে ফিরে এই চারটাই আসে, ঘুরে ফিরে এই চারটাই আসে। আচ্ছা, পরে আমাদের কি আছে দেখি। সমাস। কোনটা অব্যয়ীভাব সমাস? কোনটা অব্যয়ীভাব সমাস? এটাই আমাদের আজকে লাস্ট। কোনটা অব্যয়ীভাব সমাস একটু দেখি। আচ্ছা, অব্যয়ীভাবের ক্ষেত্রে আমরা যেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি, অবশ্যই অব্যয়ীভাব সমাসে উপসর্গ যুক্ত হবে শুরুতে। উপসর্গ না হলেও অন্য কিছু হয়, সেটা একটু দেখি। আমরা আগে উত্তর করি সবাই যে কোনটি অব্যয়ীভাব সমাস। আগে দেখি কেন ক নাম্বার হলো না, ক নাম্বার হবে না কেন? তাহলে এই যে শুরুতে কি আছে? তে মাথা বললাম, তে মাথার জায়গায় তে হচ্ছে সংখ্যাবাচক শব্দ। একটু ভালো করে দেখি। সোহেল খান শান্ত। আচ্ছা দেখি, তে মাথা কেন হলো না অব্যয়ীভাব সমাস? কারণ এটা হচ্ছে শুরুতে সংখ্যা আছে। শুরুতে সংখ্যা থাকলে আমরা জানি হয় সংখ্যাবাচক বহুব্রী হবে, আর না হয় দ্বিগু সমাস হবে। আর যেহেতু এই তে মাথা বলতে তিনটা মাথাকে বোঝাচ্ছে, অন্য কোনো অর্থ প্রদান করছে না, এর জন্য এটা দ্বিগু সমাস হবে। তে মাথা, তাহলে মাথা একটা বিশেষ্য, তাহলে শুরুতে সংখ্যা পরপদে বিশেষ্য, পূর্বপদে সংখ্যা পরপদে বিশেষ্য হলে সেটা কি হয়ে যাবে? দ্বিগু সমাস হবে। আচ্ছা, পঞ্চবটি ঠিক একই রকম। পঞ্চবটি পাঁচটা বট গাছকে বোঝাচ্ছে, যেখানে রাম লক্ষ্মণ সীতা গিয়েছিল বনবাসে, জটায়ুর পরামর্শে যেখানে থেকেছিল, সেটাকে বলা হচ্ছে পঞ্চবটি। পাঁচটা বট গাছ ছিল, তাহলে পঞ্চ বলতে পাঁচ, বটি বলতে এখানে বট গাছকে বোঝানো হচ্ছে। তাহলে পঞ্চবটের সমাহার, এটাও দ্বিগু সমাস। দম্পতি, জায়া ও পতি,
জায়া হচ্ছে স্ত্রী আর পতি হচ্ছে স্বামী। তো স্বামী স্ত্রী যেটাই বলি না কেন, তাহলে এটা কি দ্বন্দ্ব সমাস। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যথা থাকলেই অব্যয়ীভাব, যথা থাকলেই অব্যয়ীভাব, যথা থাকলে অব্যয়ীভাব, যথা থাকলে অব্যয়ীভাব, কিন্তু যথাযোগ্য, যথাযোগ্য কর্মধারয় সমাস, যা যথা তাই যোগ্য কর্মধারয় সমাস। আমি বলছি যথা থাকলেই অব্যয়ীভাব, যথা থাকলে অব্যয়ীভাব কিন্তু যথাযোগ্য কর্মধারয় সমাস, যা যথা তাই যোগ্য, যা যথা তাই যোগ্য, যা যথা তাই যোগ্য। এই একটা মাত্র যথা সংশ্লিষ্ট শব্দ অব্যয়ীভাব হবে না, সেটা হচ্ছে যথাযোগ্য। আর সকল যথাযুক্ত শব্দই অব্যয়ীভাব সমাস হবে। বুঝতে পেরেছি সবাই? তাহলে আমাদের উত্তর কি হবে? যথাবিধি। এটার ব্যাক বাক্য হচ্ছে বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে। ঠিক একই রকম যথাবিধি, যথারীতি, যথাসাধ্য, রীতিকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে, এগুলো হচ্ছে সবগুলোই অব্যয়ীভাব সমাস, যথা থাকলে অব্যয়ীভাব সমাস। বুঝতে পেরেছি আমরা? যথা থাকলে অব্যয়ীভাব কিন্তু যথাযোগ্য কর্মধারয় সমাস। হ্যাঁ, সেটা বলছি। FN চৌধুরী। ঠিক আছে, আজকে আমাদের এই যে 10টা প্রশ্ন সমাধান করলাম, ইনশাআল্লাহ এই 10টা প্রশ্ন সমাধান থেকে যতটুকু জানানো দরকার এবং যতটুকু জানালে আপনারা উপকৃত হবেন, যতটুকু জানালে পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেগুলো সম্পর্কে তথ্য যতটুকু দেওয়া সম্ভব হয়েছে দিয়েছি, যতটুকু আশা করি যে বুঝতে পেরেছেন। আর পূর্ণাঙ্গ ক্লাস হলে এটা তো প্রশ্ন সমাধান, দেখা যাচ্ছে যে মাঝখান থেকে আলোচনা করেছি। পূর্ণাঙ্গ ক্লাস হলে হয়তো বা আরো বিস্তারিত আলোচনা পাবে ইনশাআল্লাহ। আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। আমাদের প্রিপারেশন ছিল মোট 20টা প্রশ্নের, কিন্তু একটা ত্রুটির কারণে আর কি 10টা প্রশ্নের সমাধান দিচ্ছি আজকে। আগামী দিন ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার কলিজার ভাই বোনেরা যারা আজকে ক্লাসটা আছেন, সবাই একটু বলবেন আজকের আমাদের জাইন স্যারের যে ক্লাসটা আপনারা কেমন উপভোগ করেছেন এবং ক্লাসটা কেমন হয়েছে। আপনারা সবাই একটু জানাবেন। আমি একটু দেখি কারা কারা আছেন। সোহেল খান শান্ত ভাই আছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস হয়েছে মাশাআল্লাহ। FN চৌধুরী বলেছেন, FN চৌধুরী কিন্তু আমাদের নিয়মিত ক্লাসগুলো করেন মাশাআল্লাহ। সাইমা হক আলহামদুলিল্লাহ সুন্দর ক্লাস হয়েছে বলেছেন। তো আপনাদের এই উৎসাহ থেকেই কিন্তু জাহিন স্যার আরো নতুন নতুন ক্লাস আনবেন। আজকে 20টা ক্লাস নিয়ে আপনাদের সামনে আসার কথা ছিল। ইনশাআল্লাহ এই সবগুলো ক্লাস নিয়ে আবার তিনি হাজির হবেন একদম সাইদুস স্যার পেজে লাইভ ক্লাসে, ফ্রি লাইভ ক্লাসে ইনশাআল্লাহ। তো মূলত আমরা জানি, আমরা চাই যে সবচেয়ে ভালো টিচার প্যানেলটা আপনাদের সামনে নিয়ে আসতে। তো এভাবেই কিন্তু আমরা খুঁজে খুঁজে সবচেয়ে সাইদুস স্যারের নির্দেশনা মতে সবচেয়ে জোশ যে টিচারদের আছে, যারা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ ভাবে আপনাদের পড়াবে, বারবার করে পড়াবে, যেটা ঝামেলা সেটাতে বারবার করে আপনাদেরকে শেখাবে, সেই জিনিসটা সেরকম টিচার প্যানেল গুলোকে আমরা সাজানোর চেষ্টা করছি। তো প্রিয় ভাই বোনরা যারা আপনারা একটু কষ্ট করে একটু জানাবেন যে কেমন হয়েছে স্যারের ক্লাস, আর স্যারের ক্লাস চান কিনা আপনারা অবশ্যই। ঠিক আছে? HM কাদের স্যার বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে স্যারের ক্লাস। স্বপ্না খাতুন বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। নীলপদ্ম বলছে বেশ সুন্দর মাশাআল্লাহ। ওকে, ইয়াসিন তনি ভাই বোন আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। জান্নাতুল ফেরদৌস স্যার অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। ওকে, সোমান বোন বলছেন অনেক ভালো ছিল। ওয়াংজা বিজুংশা, আচ্ছা উনি আপনাদের সাথে আছেন, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। ফারুক ভাই আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে এই যে আমাদের ক্লাসগুলো আরো অনেক ইন্টারেস্টিং ক্লাস পাবেন। আজকে জাস্ট একটা সাইদুস স্যার বললেন যেন স্যার আমাদের সাথে যুক্ত হন, তো স্যারের যুক্ত হওয়া তো হয়ে গেল। আস্তে আস্তে স্যার অনেক সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য আনবেন, অনেক ভালো ভালো ক্লাস আপনাদের জন্য আনবেন। এবং আমি মঈন স্যারও কিন্তু খুব দ্রুতই আপনাদের সাথে কিন্তু ক্লাসে ঢুকবো। সাধারণ জ্ঞানের আন্তর্জাতিকের ক্লাসের উপরে অনেক সুন্দর সুন্দর ক্লাসগুলো আমরা আনবো। নাজমুল স্যার বলেছেন চাই চাই চাই, ইনশাআল্লাহ আমরা সবাই চাই আমরা জাহিন স্যারের ক্লাসগুলো করব, বাংলা ক্লাস আর অনেক সুন্দর সুন্দর ক্লাসগুলো স্যার রেখেছেন, স্যার ইনশাআল্লাহ করবেন। তো আজকে স্যারকে আমরা একটু বিদায় দেই, স্যারকে অনেক ধন্যবাদ দিয়ে স্যারকে বিদায় দিচ্ছি। স্যার ইনশাআল্লাহ বিদায় না, আজকের জন্য শুধুমাত্র, ইনশাআল্লাহ আমরা অনেক ক্লাস স্যারের করবো ইনশাআল্লাহ। স্যার অনেক ধন্যবাদ। স্যার যদি কিছু বলেন আপনার সবার জন্য অসংখ্য দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আমার মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম।
ওকে, অনেক ধন্যবাদ স্যার। তো আপনারা যেটা আপনাদের জন্য যেটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে 9টার ব্যাচটা আপনারা শুরু করতে বলেছিলেন, অনেকেই চাচ্ছেন যে যারা এখানে আছেন শুধুমাত্র ইংরেজি করছেন তাদের জন্য কিন্তু 9টার যে ব্যাচটা আপনাদের যে কাঙ্ক্ষিত যে ব্যাচটা সেই 9টার ব্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা কষ্ট করে 9টার ব্যাচটাতে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা সাইদুল স্যার পেজের মধ্যে, আমাদের যে মেইন পেজ আছে সাইদুল স্যার পেজ, এই সাইদুল স্যার পেজের মধ্যে আপনারা নক দিতে পারেন। সেখানে আপনাদেরকে প্রত্যেকটা স্যারই কিন্তু ক্লাস করাবেন। আর যারা 9টার ব্যাচটাতে ভর্তি হতে চাচ্ছেন তারা এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন 01767265758। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন, তাহলেই কিন্তু 9টার যে নতুন ব্যাচটা আমাদের ভর্তি হচ্ছে এখন কার্যক্রম চলমান আছে আমরা জানি, সেটাতে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন। 49তম বিসিএস এর কিন্তু একটা কোর্স আমাদের খুব শীঘ্রই শুরু হবে। যারা 49তম বিসিএস এর আপনারা যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, বিশেষ করে এবার জানেন যে বিশেষ বিসিএস কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই যে বিশেষ বিসিএস এ যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন, আমাদের সাথে যারা স্বপ্নবাজরা, যারা স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে যাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমাদের কোর্সগুলো শুরু হবে। তো সেটার জন্য আপনাদের কি করতে হবে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যুক্ত হতে হবে। পাশাপাশি আমাদের যে সাইদুল স্যার পেজ আছে সেই পেজে আপনারা কিন্তু নক দিলে কিন্তু আমাদের নতুন 9টার ব্যাচটাতে আপনারা যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তারা আমাদের প্রিয় ভাই বোনরা যারাই আছেন আপনারা, ঠিক আছে, আপনারা কি করবেন, আপনারা অবশ্যই একটু কষ্ট করে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে অবশ্যই এই নাম্বারটাতে 01767265758 এই নাম্বারটাতে আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকের এই আনঅফিশিয়াল ক্লাসটা এখানে এই দিতে আনছি আমরা। আমাদের অফিশিয়াল যে লাইভ ক্লাসগুলো হয়, সাইদুল স্যার পেজে যে ফ্রি ক্লাসগুলো হয়, ইনশাআল্লাহ সেগুলোতে আমরা আরো অনেক বেশি এনার্জেটিক হইতে অনেক কিছু শিখবো। জাহিন স্যার আবার ক্লাস নেবেন, আমি আপনাদের মঈন স্যার আবার ক্লাস নিব, সাইদুল স্যার তো নিচ্ছেই, সকিনা স্যার নিচ্ছে, সোহেল স্যার আছে, ইকরাম স্যার আছে। তাহলে এত বড় একটা প্যানেল যারা সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষকদের সাথে তারা কাজ করেছে, হাজার হাজার শিক্ষার্থীদের সাথে কাজ করেছে, তাহলে এত বড় একটা প্যানেলের সাথে আপনারা যদি আপনাদের প্রিপারেশনটাকে শানিত করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। তাহলে প্রিয় ভাই বোন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক 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 শুভকামনা রইল। ইনশাআল্লাহ আমরা ক্লাস নিয়ে আবার হাজির হব। ঠিক আছে? আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বপ্নটাকে ধরে রাখবেন। আপনারা স্বপ্ন দেখবেন, পূরণ করব ইনশাআল্লাহ। আমরা সেই পূরণ করার পথে অনেক বড় একটা হাতিয়ার হিসেবে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাই।